হ্যাঁ ভাই, আমরা লাইভে চলে গেছি, আপনি তাহলে ক্লাসটা স্টার্ট করতে পারেন। Live, I can see. Hello everyone. This is Ahsanullah from Champion School. কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমাদের প্রস্তুতিগুলো আশা করি সবাই ভালোভাবে নিচ্ছ। তো দেখতে দেখতে আমরা আসলে চ্যাপ্টার 2 এর দুটো পার্ট, বেসিক পার্ট, বিভিন্ন পার্টগুলো শেষ করে ফেলেছি এবং আজকে থেকে আমরা আসলে চ্যাপ্টার 2 এর আমাদের এই গাণিতিক সমস্যার যে পার্টগুলো এটা আজকে শুরু করব। সো আশা করি সবাই ভালোই আছো এবং খুব ভালোভাবে তোমাদের প্রস্তুতি নিয়ে ভালোভাবে সেট আপ হয়ে বসেছো যাতে আমরা ক্লাসটা আজকে করতে পারি। সো তাহলে চলো আমরা শুরু করি। তো আমি একটু তোমাদেরকে বলে নিই যে তার আগে, ক্লাস শুরু করার আগে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো এবং তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা কমেন্টে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি স্টেপস নিতে হবে। সো চলো শুরু করা যাক চ্যাপ্টার 2 এর পার্ট 3, অর্থাৎ গাণিতিক সমস্যার বিষয়। সো যখনই আমরা ফিক্সে কোনো গাণিতিক সমস্যার সমাধান করি, যে জিনিসটা সবার আগে আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের সূত্রগুলো, রাইট? সো বিভিন্ন সূত্র যেটা দিয়ে আমরা আসলে গাণিতিক সমস্যা সমাধান করি, যতই আমরা যাই বুঝি না কেন আমাদের সূত্র না থাকলে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো না। তো এই চ্যাপ্টারে আমি আগেই বলেছি তোমাদের, আমরা মোটামুটি মূলত 5টা সূত্র পাবো। সেটা হচ্ছে সুষম বেগের জন্য সূত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে S = VT, এবং সুষম ত্বরণ কিংবা সুষম মন্দন হলে তার জন্য আমরা এই 4টা গতিসূত্র ব্যবহার করব। S = U + AT * V = U + AT, S = UT + half of AT square, and V ² = U square plus twice AS। আচ্ছা, এখানে মাইনাস চলে এসেছে, এটা প্লাস হবে। সো তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে এই যে 4টা সূত্র, এই 4টা সূত্র আসলে আমাদের কেন লাগতেছে। আমরা সুষম ত্বরণ বা মন্দনের জন্য 4টা পড়তেছি কিন্তু সুষম বেগের জন্য একটা। যারা এই জিনিসটা ভালোভাবে অ্যানালাইজ করতে পারবে তাদের জন্য জিনিসটা বোঝা আসলে বেশ সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু মডিফাইড করে দেই, না হলে অনেকের হয়তো বুঝতে সমস্যা হতেই পারে যে এখানে মাইনাস কেন, আমি প্লাসটা করে দিলাম। আচ্ছা, সো তাহলে একটু যদি আমরা এই 4টা গতিসূত্র খেয়াল করি, যারা ভালো করে খেয়াল করবো, একটু দেখো কেন আমাদের 4টা সূত্র লাগে। সো দেখো, যদি এই 4টা সূত্রের মধ্যে কি কি আছে, এই 4টা সূত্রের মধ্যে 5টা জিনিস আছে। কি কি আছে? আদিবেগ আছে, মানে ইউ আছে, তারপর শেষ বেগ ভি আছে, সময় টি আছে, সরণ কি আছে, আমাদের সরণ এস আছে, আর হচ্ছে কি আছে, ভি গেল ইউ, ভি, টি, এস এন্ড এ, এই 5টা জিনিস। তো যদি আমরা প্রথম সূত্রটা দেখি, খেয়াল করে দেখো তো এই প্রথম সূত্রের মধ্যে কি আছে। এই প্রথম সূত্রের মধ্যে S = U + V/2 * T, এর মধ্যে নাই কি আসলে? এর মধ্যে নাই হচ্ছে আমাদের এ। তার মানে যখন আমরা কোনো গাণিতিক সমস্যা করতে গিয়ে দেখবো যে এ পাওয়া যাচ্ছে না, বা এ ছাড়া অন্য কোনো কিছু বের করতে বলেছে কিন্তু এর ভ্যালুও দেওয়া নাই, তখন আমাদের এই প্রথম সূত্রটা কাজে দিবে। এরপর হচ্ছে দ্বিতীয় সূত্র, V = U + AT। তো এখানে আসলে কোনটা মিসিং? এখানে আসলে এস মিসিং। তার মানে এস বাদ দিয়ে যত অন্যান্য অঙ্কগুলো, মানে অঙ্কের মধ্যে যখন এস এর ভ্যালু, মানে সরণের ভ্যালু বাদ দিয়ে অন্য কোনো ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে বলবে, তখন S V = U + AT এই সূত্রটা আমাদের সাহায্য করবে। তারপর হচ্ছে S = UT + half of AT square। বলো তো এখানে আসলে কি মিসিং? হ্যাঁ, এখানে আসলে শেষ বেগ ভি মিসিং, এখানে কোথাও ভি নেই। তার মানে ভি ছাড়া এই সূত্রটা কাজ করবে। ঠিক একইভাবে V ² = U square plus twice AS, এই সূত্রের মধ্যে আসলে কি নেই? এর মধ্যে আসলে টি নেই। তার মানে সময় ব্যতীত এই সূত্রটা আমরা কাজে লাগাইতে পারবো। তো তার মানে প্রত্যেকটা সূত্রের আসলে একটা স্পেসিফিক রিজন আছে। এখন এই সূত্র থেকে আরেকটু কিছু অ্যানালাইজ করার দরকার আছে, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল রিলেশন নিতে সুবিধা হবে। তো কি বিষয়টা দেখো, যেটা হচ্ছে যে আমরা এই যে সূত্রগুলো যদি দেখি, যে এই প্রত্যেকটা সূত্রের মধ্যে আমরা দেখব যে এই 5টা জিনিসের মধ্যে S U V T S A, এগুলোর মধ্যে আসলে কোনটা সবচেয়ে বেশি কমন। দেখো তো এই 5টা সূত্রের, এই 4টা সূত্রের মধ্যে কোনটা সবচেয়ে বেশি কমন? সেটা কি? সেটা হচ্ছে ইউ। দেখো প্রত্যেকটা সূত্রের মধ্যে ইউ আছে। ইউ হচ্ছে আমাদের আদিবেগ। সো তার মানে হচ্ছে গিয়ে যে যখন আমরা কোনো গাণিতিক সমস্যার সমাধান করব, এই যে সূত্র দিয়েই করি না কেন, ইউ এর ভ্যালু যদি মিসিং থাকে এবং ইউ বাদে যদি অন্য কোনো কিছু আমাদেরকে ওই গাণিতিক সমস্যায় সমাধান করতে বলে, তাহলে খুব অবস্থা খারাপ হয়ে যাবে এই 4টা সূত্র দিয়ে সরাসরি ম্যাথ সমাধান করতে। এটা করতে গেলে তখন অনেক বেশি পরিশ্রম করতে হবে। এটার উদাহরণ আমরা সামনেই পাবো, আমাদের 6 নম্বর অঙ্কটাতে মনে হয় এরকম একটা অঙ্ক আছে। সো তার মানে সবার আগে আমরা যখন গাণিতিক সমস্যা করব,
আমাদের দেখতে হবে যে ইউ আছে কিনা। ইউ যদি থাকে তাহলে প্রথমে আমরা একটা মানে মেন্টালি বুঝতে পারবো হ্যাঁ এখানে অঙ্কটা দিয়ে কিছু করা যেতে পারে। ইউ না থাকলে কোনো সূত্রই ঠিক মতো কাজ করবে না। তারপরে দেখো ইউ এর পরে মোস্টলি কমন যে জিনিসটা আছে এটার মধ্যে সেটা হচ্ছে এ, রাইট? দেখো প্রথম সূত্রটা এ নেই, বাকি তিনটার মধ্যে এ আছে। সো তার মানে এও একটা গুরুত্বপূর্ণ ভ্যালু যেটা ছাড়া সমসাময়িক মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করা যায় না। ইনফ্যাক্ট এই যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই যে সূত্রটা আছে এই সূত্রটা খুব কম ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্র ব্যবহার করি। সো দেখো এই তিনটা সূত্রের মধ্যে এ আছে। সো তার মানে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, যদি আমরা এর ভ্যালু না পাই এবং এছাড়া অন্য কোনো কিছু বের করতে বলা হয়, তাহলে ইটস এ গুড প্র্যাকটিস অলওয়েজ যে সবসময় আগে ওই গাণিতিক সমস্যাটা থেকে বা যেই সুষম ত্বরণে বা মন্দলে গতিশীল বস্তুর কথাটা বলা হচ্ছে তার ত্বরণ বা মন্দন থাকলে সেটার মান কত সেটা আগে বের করে ফেলার চেষ্টা করব, তারপরে হচ্ছে অন্য কিছু দেখব, তাহলে লাইফটা একটু ইজি হয়ে যায়। সো এরপরে যেটা একটা বিষয় হচ্ছে যে আই এম সো সরি, তাহলে এই এই দুইটা জিনিস মাথায় রাখলেই হবে, মানে ইউ এবং এ এই দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি লাগবে। তারপরে বাকিগুলো আসলে র্যান্ডমলি কমন, তেমন একটা কমন সবগুলো না। সো ইউ এর এ এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের সূত্রগুলো। সো তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা সূত্র জানলাম, তো সূত্র জানলেই কি সবাই অঙ্ক পারবো? না, আমি জানি আমরা অনেকে আসলে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা পারি, আমরা মোটামুটি ভালো ম্যাথই পারি আই হোপ। সো তারপরও আজকে তোমাদের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য কি, আমরা আসলে একেবারে গোড়া থেকে আলোচনা করবো, মানে প্রথম থেকে একেবারে অ্যামেচার লেভেল থেকে তুমি যদি ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস শুরু করতে চাও তাহলে তোমাকে কিভাবে জিনিসগুলো ভাবতে হবে, কোন সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব। ব্যাপারটা এরকম না যে আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ অনলাইনে বসে আমাদের সলভ করতে হবে। প্রচুর পরিমাণে ম্যাথ অবশ্যই সলভ করতে হবে, কিন্তু সেটা তুমি অফলাইনে তোমার নিজের পার্সোনালি করতে পারবা। বাট আমি তোমাদের ক্লাস নিচ্ছি এটার উদ্দেশ্য এই যে বেশি ম্যাথ করা, ম্যাথ করব মোটামুটি যতটুকু করা যায় চেষ্টা করব, বাট আমরা প্রত্যেকটা ম্যাথ ভেঙে ভেঙে সময় নিয়ে বুঝবো। যে ম্যাথটা তুমি হয়তো 2 মিনিট সময় লাগে বুঝতে, আমরা সেই ম্যাথটা একটু সময় লাগে 5 মিনিট ধরে খাবো। তাহলে হবে কি, যখন তুমি ম্যাথ কিভাবে করতে হয় তার বেসিক ফান্ডাটা ধরে ফেলতে পারবা, যে কোনো টাইপ অফ ম্যাথ তুমি ইজি সলভ করতে পারবা। কারণ আমি জানি তোমাদের অনেকের একটাই কমন প্রবলেম যে ভাইয়া সূত্র পারি, অঙ্কও বুঝি, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সৃজনশীল হুট করে দিয়ে দিলে বুঝি না যে কোত্থেকে আসছে, কেমনে কি বা কি করতে হবে। সো এইটার জন্য আমরা যে কাজটা করব যে আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে আমাদের সবাইকে করতে হবে। সো আমাদের সাথে মোটামুটি 224 স্টুডেন্টস লাইভে আছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো আমি শুরু করে দিই। তো সূত্র জানলাম, তো এখন যখন আমরা কোনো গাণিতিক সমস্যা সমাধান করব, ফিজিক্সে স্পেশালি, ফিজিক্সে যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করলে কিছু ফান্ডামেন্টাল থিংস মাথার মধ্যে ধরে রাখলে খুব সহজে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম ইজিলি সলভ করা যায়। বা বলতে পারো কয়েকটা স্পেসিফিক ধাপ আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা সহজে ম্যাথমেটিক্যাল জিনিসটা মানে ম্যাথের প্রবলেমগুলো সর্ট আউট করতে পারবো। সো গাণিতিক সমস্যা সমাধানের জন্য ফিজিক্স আমি সাধারণত 3টা ধাপ ফলো করতে বলি। ধাপগুলো কি কি? ধাপ 1 হচ্ছে যে যখন আমরা কোনো একটা গাণিতিক সমস্যা সমাধান করতে যাব তখন সবার আগে দেখব যে কি কি মান দেওয়া আছে, মানে ওই গণিতে বা ওই উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে তুমি কোন কোন ভ্যালুগুলা বের করে আনতে পারো, প্রথমে এই কাজটা করতে হবে এবং এটা তুলে সেটা তোমাকে মানে নোট করে সাইডে দিয়ে দিয়ে লিখে ফেলতে হবে, যেমন আমরা দেওয়া আছে হিসেবে লিখি। সরি। তো এরপর হচ্ছে ধাপ 2, সেটা কি? সেটা হচ্ছে কিসের মান বের করতে হবে। এটা আবার কেমন, তাই না? আসলে যেটা হচ্ছে আমরা অনেকে বুঝতে পারি না যে একটা ম্যাথ সলভ করতে গিয়ে আসলে আমাকে ঠিক এক্স্যাক্টলি কোন ভ্যালুটা বের করতে হবে। ওই ভ্যালুটা মানে যদি বুঝতে না পারে যে আমি আসলে এই ভ্যালুটা পেছনে দৌড়াচ্ছি, তুমি কি ধরতে চাও তুমি নিজেই জানো না, তাহলে কিন্তু তুমি জিনিসটাই কোনদিন ধরতে পারবে না। সো আমাদের এটা বুঝতে হবে যে কিসের মান বের করতে হবে, আমাদের কোন ভ্যালুটাকে বের করতে বলছে, এস না ইউ না টি, কোনটা। এটা হচ্ছে ধাপ 2। এন্ড ধাপ 3 এন্ড মোস্ট ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে যে আমরা যখন এই দুইটা ধাপ করে ফেলবো দেন দেখবো যে আমাদের কাছে কি অ্যাসেট আছে বা কোন সূত্র আছে বা কোন পদ্ধতি আমি জানি যে পদ্ধতি অবলম্বন করে আমি এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। সো এই 3টা হচ্ছে বেসিক স্টাফ। এই 3টা ধাপ মেনটেন করে তুমি যখন আগাবা তুমি বলা যায় স্ট্রাকচারালি একটা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আগাইতে পারবা। তবে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই 3টা ধাপ অবলম্বন করার আগে একদম বিসমিল্লাহ একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে আমার পক্ষ থেকে। বিজ্ঞপ্তিটা কি? সেটা হচ্ছে যখন তুমি একটা গাণিতিক সমস্যা সমাধান করবে, নেভার এভার কোনোদিনও ভুলেও মাথার মধ্যে ভাবতে যাবা না যে তুমি ওই ম্যাথটা পারবা কিনা, আদৌ আদৌ ওই ম্যাথটার সলিউশন হবে কিনা, ওইটা কোনোদিন আমার অ্যান্সার মিলবে কিনা, এটা নিয়ে ভুলেও কোনোদিন ভাবা যাবে
না, তুমি অঙ্ক যদি না হয় না হবে, চলে যাক, বাট তোমাকে এইটা মাথার মধ্যে ফেলে দিতে হবে যে আমি অঙ্কটা পারবো কিনা, অঙ্কটা হবে কিনা, আল্লাহ এটা কঠিন কিনা, এটা সহজ কিনা। নাথিং, জাস্ট কি দেওয়া আছে তুলবা, কিসের মান বের করতে হবে যাবা, এবং অবশ্যই স্ট্রাকচারালি আগাবা। তোমার নিয়ম যদি ঠিক থাকে, তোমার যদি বেসিকে কোনো গলদ না থাকে, তুমি যদি বুঝে বুঝে আসলে অঙ্ক করতে শিখে থাকো ট্রুলি, তাহলে তোমার অঙ্ক হবেই। আর যদি অঙ্ক না হয় তাহলে বুঝতে হবে তখন আসলে তোমার প্রশ্নেই ভুল আছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। সো তুমি ঠিকঠাক আগালে তোমার উত্তর ঠিকঠাক আগাবে, তা তুমি ঠিকঠাক আগালেও যদি উত্তর ঠিকঠাক না আগায় তাহলে অঙ্কেই ভুল আছে, তোমার মধ্যে ভুল নাই। সো এই জিনিসটা সবার আগে মাথার মধ্যে বসানো। একটা ম্যাপ দেখে কখনোই ডিসিশন নিতে যাবা না যে আমি ওই গাণিতিক সমস্যাটা আদৌ পারবো কি নাকি পারবো না। ঠিক আছে? সো তাহলে মোটামুটি আই হোপ একদম প্রাথমিক কথাগুলো বলে ফেলেছি যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য কি করতে হবে। তো আমরা তো একেবারে নিউ না, আমরা মোটামুটি এই চ্যাপ্টার ম্যাথগুলোর সাথে ভালোই ভাবে পরিচিত। সো আমরা প্রথমে ইজি অঙ্ক দিয়ে স্টার্ট করব, এবং আমি আলোচনা করে দেখাবো যে এই ধাপগুলো কিভাবে তোমাকে সাহায্য করে একটা ম্যাথকে ইজিলি সহজে সমাধান করতে, সহজে সেটার উত্তরটা বের করতে। সো তাহলে চলো আমরা আমাদের গাণিতিক সমস্যা দিয়ে শুরু করি। সো প্রথমে আমরা যাব আমাদের প্রথম গাণিতিক সমস্যা, অর্থাৎ 1 নম্বর গাণিতিক সমস্যা। বরাবরের মতো খুবই ইজি অঙ্ক। অঙ্কটা কি আবারও বলতেছি, অঙ্ক পড়ে কিন্তু ভাবা যাবে না যেখানে কি আছে, রাইট? বলে কি এই অঙ্কটা পারবো কি পারবো না। সো প্রথমে দেখো সমস্যা একে বলা আছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা গাড়িতে 5 সেকেন্ড যাবত এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করানো। ওকে ফাইন। গাড়িটির শেষ বেগ কত এবং কত দূরত্ব অতিক্রম করবে। মনে রাখবা ফিজিক্সে স্পেশালি তুমি যখন মোশন রিলেটেড মানে কি বলে আমাদের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এই রিলেটেড যত ম্যাথগুলো করতে যাবা, যদি আমাদের 3-4 লাগতেছে না আর কি, মানে আমাদের বলবিদ্যা রিলেটেড যত গাণিতিক সমস্যা আছে সেই ধরনের সমস্যাগুলো যখন তোমাকে দেওয়া হবে, সব সময় চেষ্টা করবা সেই জিনিসটার একটা ছবি, সেই ঘটনাটার একটা ছবি মাথার মধ্যে ভিজুয়ালি সেট করে ফেলা। যেমন আমি একটা ছবি এঁকে এই ম্যাথের যে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। সো আমরা প্রথমে আস্তে আস্তে আগাই। দেখো কি আছে, বলা আছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত। আচ্ছা, এটার মানে কি? চলন্ত মানে কি? তার মানে সে বসেছিল না, সে ঘুমাইতেছিল না, সে অলরেডি রানিং। সো তার মানে একটা গাড়ি আমরা ধরলাম, এই গাড়িটা কি চলতেছে এবং এটা তার আদিবেগ, কারণ সে ওই জায়গায় বসেছিল না। তাহলে বলতে পারি আমরা বস্তুটার আদিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আমরা এখন কোন ধাপ অনুসরণ করতেছি? আমরা আসলে সবার আগে গণিত থেকে মানে আমাদের প্রশ্ন থেকে যে যে তথ্যগুলো উদ্ধার করা যায় সেগুলো তুলে ফেলতেছি, খেয়াল করো। তো প্রথমে আমরা বুঝে গেছি এখানে আদিবেগ দেওয়া আছে যেটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, ফাইন। তো চলন্ত একটা গাড়িতে কি হলো, 5 সেকেন্ড যাবত, আচ্ছা তার মানে 5 সেকেন্ড যাবত কিছু একটা তার সাথে হয়েছে। কি হয়েছে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। আচ্ছা, এটার মানে কি? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে একটা বস্তুর বেগকে বৃদ্ধি করা। আসলে চ্যাপ্টার 3 যারা আমরা পড়ে এসেছি, আগে পড়ে ফেলেছি, আমরা জানি যে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ না করলে তার ত্বরণ জীবনও হয় না, F = ma, রাইট? নিউটনের সেকেন্ডস ল। তো তার মানে আসলে যখন একটা বস্তুর উপর ত্বরণ ঘটতেছে তুমি দেখবা, তখন বুঝে নিতে হবে বস্তুটার উপর আসলে বল প্রয়োগ হচ্ছে। তো তার মানে এই বস্তু গাড়িটার যেহেতু তারা বলতেছে ত্বরণ হচ্ছে, তার মানে ত্বরণ প্রয়োগ করা হচ্ছে, সো এটার মানে হচ্ছে ওটার উপর আসলে কোনোভাবে বল প্রয়োগ করা হচ্ছে। সো ইন দ্যাট কেসে এই বলটা কোত্থেকে আসতেছে? গাড়ির হয়তো অ্যাক্সিলারেটর কেউ চাপছে বা ড্রাইভার বসে অ্যাক্সিলারেটর চাপ দিছে, গাড়ির ইঞ্জিন পাওয়ার আপ করে এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছে। সো যার ফলশ্রুতিতে এটার বেগটা বাড়তেছে, মানে ত্বরণ হচ্ছে, এই জন্য বলা হয় ত্বরণ প্রয়োগ করা হলো। ঠিক আছে? সো তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? এই হচ্ছে আমাদের গাড়ি যে 54 কিলোমিটার পার বেগে চলতেছিল, ফাইন, এবং তার মধ্যে ত্বরণ ছিল, মানে তার বেগ বৃদ্ধি পাচ্ছিল। তার মানে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের সুষম ত্বরণ। যখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখব তখন আমরা সবার আগে বোঝার চেষ্টা করব এটা কি সুষম ত্বরণ না সুষম বেগ, অথবা সুষম মন্দনও হতে পারে। টু বি অনেস্ট, সুষম বেগের কোনো স্পেসিফিক সুষম বেগ দিয়ে কেবলমাত্র কোনো অঙ্ক তুমি পাবা না। সব অঙ্ক ডেফিনেটলি অবশ্যই সুষম ত্বরণ অথবা সুষম মন্দন রিলেটেড হবে। সো তাহলে এখন যে কাজটা করব, আমরা বুঝে গেছি যে একটা গাড়ি চলতেছে, তার ত্বরণ হচ্ছে এবং ত্বরণের একটা ফিক্সড মান দেওয়া আছে, মানে এটা সুষম ত্বরণেরই অঙ্ক, রাইট? তার মানে আমরা গতিবিদ্যা দিয়ে, গতি সূত্রগুলো দিয়ে কাজ করব। আচ্ছা, সো ত্বরণ প্রয়োগ করা হলো, ফাইন, এতটুকুই তো কথা, তাই না? সো আমরা এখানে ছবির মাধ্যমে দেখলাম গাড়িটা এখান থেকে ধরলাম এখানে আসছে সেই 5 সেকেন্ডের মধ্যে, এবং এই সময় তার ত্বরণ হয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এবং এই মানগুলো আমরা তুলে ফেলছি। আদিবেগ এত, ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 5 সেকেন্ড। আদিবেগ যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, সেটাকে আমাদের ডেফিনেটলি মিটার পার সেকেন্ড আনতে হবে। আমরা জানি যে কোনো রাশি আমাদেরকে
মানে এসে এককে আনতে হয়। সো এটার জন্য আমরা কি করি, সেটাকে 1000 দিয়ে গুণ করি, 3600 দিয়ে ভাগ দিই, রাইট? দিলে আমাদের সেটা মিটার পার সেকেন্ডে চলে আসে। বাট আমি একটা শর্টকাট কথা বলে দিই, সেটা হচ্ছে যখনই কিলোমিটার পার আওয়ার দেখবা, সেটাকে জাস্ট ক্যালকুলেটরে 3.6 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 54 কে জাস্ট 3.6 দিয়ে ভাগ করে দেখো, এই 15 মিটার পার সেকেন্ড অ্যান্সারই আসবে। মানে এটা শর্টকাটে তুমি করতে পারো। সো তাহলে দেখো আমাদের প্রথম ধাপ শেষ। কি কি দেওয়া আছে, প্রশ্ন থেকে কোন কোন তথ্যগুলো উদ্ধার করা যায় সব বলে ফেলছি আমরা। এখন সেকেন্ড ধাপ মানে কি, কি লাগবে দেখি কি চাইছে আমাদের কাছে। ওরা চাইছে গাড়িটির শেষ বেগ কত, তার মানে কি শেষ বেগ তো ভি, তার মানে ভি চাইছে। তারপর হচ্ছে এবং ওই সময় গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে গাড়িটা যেখান থেকে আসছে এতটুকু দূরত্বটা বা সরণটা আসলে কত, মানে এস এর ভ্যালু আমাদের এখানে চেয়েছে। তাহলে দেখো আমরা পার্ট 1 বুঝলাম যে কি কি দেওয়া আছে, তুলে ফেলছি, সব তুলে ফেলছি, এর বেশি কোনো তথ্যই প্রশ্ন থেকে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত কি লাগবে সেটা ডিফাইন করে ফেলছি, এটা ইজি, রাইট? সো এইটা আমাদের প্রথম দুইটা ধাপ গেল। এরপর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ধাপ, যে এখন আমার কাছে কি অ্যাসেট আছে বা কোন সূত্র আমি জানি, কোনটা দিয়ে আমি যেই মানগুলোকে বের করতে চাই সেটা বের হয়ে আসবে। সো আশা করি সবাই বুঝে গেছি যে এখন আমরা কি করব। এখন আমরা যে কাজটা করব, আমরা এটাও বুঝে গেছি যে এটা তো সুষম ত্বরণে গতিশীল একটা বস্তুর মানে গাণিতিক সমস্যা। তার মানে অবশ্যই আমাদের এই চারটা যে গতিসূত্র, এই চারটা গতিসূত্র আমরা অ্যাপ্লাই করব। বাট এই জায়গায় এসেই অনেকে আবার একটু সমস্যা হয় যে আচ্ছা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, কোনটা দিলে আমার অঙ্কটা কাজ করবে। খুব সিম্পল এবং সহজভাবে আমি বলতেছি, ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তো আমরা ধরো প্রথমে শেষ বেগ বের করব, এটা দিয়ে আমরা কাজ শুরু করি। তো প্রথম কাজ হচ্ছে, যেহেতু তুমি বের করে রাখছো যে তোমার কি বের করতে হবে, তুমি দেখবা যে আমাদের চারটা গতিসূত্র আছে, এই চারটা গতিসূত্রের মধ্যে আমি যেটা বের করতে চাই সেটা কোনটার মধ্যে আছে। সো আমি বের করতে চাই ভি, তাহলে আমি দেখবো চারটার মধ্যে কোনটার মধ্যে ভি আছে। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ডিটি, এটার মধ্যে ভি আছে, আচ্ছা এটাকে টিক দাও। তারপর হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটা, এটাকেও টিক দিয়ে রাখো। তারপর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এখানে কি কোথাও ভি আছে? ডেফিনেটলি না। তার মানে এই এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সূত্রটা তোমাকে জীবনেও হেল্প করবে না, সারা জীবন চেষ্টা করলে এখান থেকে তুমি ভি বের করে আনতে পারবা না। তাহলে এটা বাদ, তাহলে 3 নম্বর সূত্রটা আমরা এলিমিনেট করে দিলাম। লাস্টের হলো কি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, এবং এইটার মধ্যেও আসলে ভি আছে, এটা আসলে মাইনাস 2s, সরি প্লাস 2s হবে। ওই যে প্রথমে যে টাইপিং মিস্টেক ছিল ওইটা এখানে রয়ে গিয়েছে আর কি, দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটেছে। তোমাদের যে নোটটা পাবা তোমরা, সেটার মধ্যে আমি এটা ঠিক করে দেবো, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। সো তাহলে এখন দেখো যে হচ্ছেটা কি এখানে, এই তিনটা সূত্র দিয়ে আমি ভি বের করতে পারবো, মানে তিনটা সূত্র দিয়ে ভি বের করা সম্ভব। বাট আসলে কি তিনটা সূত্র দিয়ে হবে? হবে না, কারণ তিনটা কাজ করবে না। কেন? কারণ তুমি প্রথমে দেখলা যে কোনটার মধ্যে ভি আছে, এরপরে তোমাকে জিনিসটা দেখতে হবে যে ওই যেই সূত্র দিয়ে তুমি সমাধানটা করবা সেটার মধ্যে ভি ছাড়া বাকি যা কিছু আছে সেগুলোর মান তুমি জানো কিনা, এই জিনিসটা তোমাকে দেখতে হবে। সো আমরা প্রথম সূত্রটা দেখি, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আচ্ছা প্রথমেই আছে এস, এই গণিতে কি আমি কোথাও এস এর ভ্যালু জানি? জানি না, আমাকে তো এস আসলে চাইছি পরের ধাপে, মানে এটা আমি বের করতে পারবো না। তার মানে এই সূত্র থেকে আমি ইউ তো জানি না, আবার এসও জানি না, তার মানে দুইটা মান জানি না, তার মানে এই সূত্র আমাকে সাহায্য করবে না। তারপর শেষেরটা একটু দেখি কি হয়, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস হবে। হ্যাঁ, সো এখানেও এস এর কারবার, এসও আমার কাছে নাই, গেল ফাইন। তারপরে হচ্ছে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইট স্কয়ার, এটার মধ্যেও এস আছে, মানে এইটাও আমাকে সাহায্য করবে না। একমাত্র অপশন আছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এইটা কি কাজ করবে কিনা এটাও দেখতে হবে। সো আমি ভি বের করব, ফাইন ভি তো আছে, ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ গাড়িটার আদিবেগ আমি জানি, এ তো গাড়িটার ত্বরণ, সেটার মানও আমাকে বলে দেওয়া আছে, এবং টি এটাও তো বলে দেওয়া আছে, গাড়িটা এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড সময় লাগছে। সো তার মানে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণটার মধ্যে ভি আছে, এবং ভি ছাড়া বাকি যা কিছু বসাইতে হবে তার মানও আমার কাছে আছে। সো তার মানে এখান থেকে আমি ইজিলি ভি এর ভ্যালুটা বের করতে পারবো। সো এইভাবে আসলে ডিসাইড করতে হয়, যদি এটা ডিসাইড করা সবার জন্য অনেক সহজ ছিল, বাট আমি জাস্ট বললাম যে কিভাবে থিঙ্কটা করতে হবে, যে এইটা কিভাবে কাজ করবে, বোঝা গেল? সো তাহলে আমরা এখন কি করব, যে আমরা কোন সূত্র ব্যবহার করব, যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তারপর সুন্দর করে ভি ইউ এটি এগুলা সব মান বসাই দিব, আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 35 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন আশা করি কারো দেখাইতে হবে না, সবাই ক্যালকুলেশন ডেফিনেটলি পারো। সো এটা আমাদের প্রথম প্রশ্নটার সমাধান হয়ে গেল, ফাইন। তো এরপর আজকে ঠান্ডা লেগেছে আসলে, গলায় কিছু একটা হয়েছে মেবি, দ্যাটস ওয়াই তোমাদের বারবার কাশিতে হচ্ছে, আই এম সো সরি। আচ্ছা, সো এরপর হচ্ছে আমাদের পরের অংশ, অর্থাৎ গাড়িটার শেষ মানে কত দূরত্ব অতিক্রম করবে, মানে এস, মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব।
এখন খেয়াল করে দেখো যে আমরা এটা কোন সূত্র দিয়ে বের করতে চাচ্ছি। আমাদের দরকার এস। এস কার মধ্যে আছে? এই তিনটার মধ্যেই আছে, মানে এই 2 নাম্বারটা বাদে বাকি তিনটার মধ্যে এস আছে। তাহলে দেখতে হবে কি কোন সূত্রের মধ্যে এস ছাড়া যা ভ্যালু আছে তা আমার কাছে আছে কিনা। তো আমরা যদি প্রথম সূত্র দেখি এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, আমাদের কাছে ইউ আছে, আমাদের কাছে কি ভি আছে? হ্যাঁ ভি আছে, কারণ আমাদের আগের সমস্যা আমরা ভি বের করে ফেলছি। তো তার মানে চাইলে আসলে এই সূত্র দিয়েও আসলে এই গাণিতিক সমস্যাটা করা যাবে, কারণ টিও তো আছে। সো এটা দিয়েও বের করা যায়। আবার আমরা চাইলে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ স্কয়ার এটা দিয়েও বের করতে পারবো, কারণ এখানে আসলে ইউ এবং টি তারপর এ সব ভ্যালু আমার কাছে আছে। তবে এটা ইউজ করাটাই বেটার হবে। কেন? কারণ এমনও তো হতে পারে তোমার এই গাণিতিক সমস্যাটা করার সময় তোমার প্রশ্নে শেষ বেগ বের করতে বলবো না, ডিরেক্ট সরণ বের করতে বলবো। তখন কিন্তু তোমার এই সূত্রটা খাটবে না, তখন আগে আবার এইটুক পার্ট করে নিতে হবে না, আগে ভি এর ভ্যালু বের করে নাও তারপরে এই সূত্রে অ্যাপ্লাই করো, ব্যাপারটা এরকম। সো তার মানে এই সূত্রটা আসলে ইন্ডিপেন্ডেন্ট হবে না তখন। সো এই জন্য আমরা এখানে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ অফ এ স্কয়ার এই সূত্রটা ব্যবহার করবো, এবং ব্যবহার করলে আমরা পেয়ে যাচ্ছি তা বাকি মানগুলো বসাবো 15 ইন্টু 5, তারপর হচ্ছে হাফ তো থাকবেই, ত্বরণের মান 4 আর হচ্ছে টি এর ভ্যালু 5 স্কয়ার। সো এখান থেকে আমরা হিসাব করে পেলাম 125 মিটার। সো তার মানে এই সময়ের মধ্যে গাড়িটা 5 সেকেন্ড এখান থেকে এখানে কত দূর গেল? সে গেল 125 মিটার। অর্থাৎ তাহলে আমাদের সরণের ভ্যালুটাও বের হয়ে আসলো, অর্থাৎ আমরা পেয়ে গেলাম আমাদের নির্ণয় আনসার। শেষ বেগ হচ্ছে 35 মিটার স্কয়ার এবং দূরত্ব হচ্ছে 125 মিটার। সো আমরা একটু দেখি যে সবাই বুঝতে পারছি কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছে। সো আই হোপ আর কোনো সমস্যা নেই। সো আমরা এইভাবে আসলে আগাবো। সো দেখো, আমি 100% শিওর যে ম্যাথটা আমরা করলাম এটা তোমাদের না বোঝাইলেও তোমরা ডেফিনেটলি সবাই পারো, আসলেই পারো সবাই, একদম ইজি অঙ্ক, রাইট? বাট দেখো একটা অঙ্কের মধ্যে আমি আসলে আলোচনা করলাম যে ওই অঙ্কটা করতে গিয়ে কি কি চিন্তা মাথার মধ্যে করতে হয়, এবং এটা যে শুধু এই অঙ্কের জন্য তা না, সব অঙ্কের জন্য এই স্ট্রাকচারে যদি তুমি আগাও তাহলে তোমার পক্ষে গাণিতিক সমস্যা সমাধান করা খুবই ইজি হয়ে যাবে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো তাহলে এবার আমরা যে কাজটা করব, আমাদের পরের গাণিতিক সমস্যা চলে যে আরো কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবো যে কি হচ্ছে। তো অঙ্কটা কি বলেছে আমাদের? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলারেটর চেপে, একটু আগে বললাম অ্যাক্সিলারেটর চাপে গাড়ি ত্বরণ হয়। তো তার মানে প্রথমেই একটা গাড়ির কথা আছে, গাড়ি তুলে ফেললাম এবং ওইটার ত্বরণের মান দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড। ও আই এম সরি, এটা এখানে 2 মিটার পার সেকেন্ড, এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, ঠিক আছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলারেটর চেপে 9 মিটার যাওয়ার পর কোনো গাড়ির বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো তার মানে গাড়িটার ত্বরণ ছিল কত? মানে মানে গাড়িটার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সে চলতে চলতে সে কত দূর গেল? সে 9 মিটার গেল। সে 9 মিটার যাওয়ার পর কোন একটা গাড়ির বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। সো তার মানে একটা জিনিস একটু খেয়াল করো, গাড়িটা যখন স্টার্ট করেছে সে কোথা থেকে স্টার্ট করেছে? সে কি শূন্য থেকে স্টার্ট করেছে, নাকি সে চলতেছিল? এখানে কিন্তু কিছু বলা নাই এটা স্থির অবস্থান থেকে চলতেছে নাকি চলতেছে না। সো তার মানে আমাদের কাছে এখানে আসলে গাড়িটার আদিবেগ জানা নেই। সো গাড়িটার যেহেতু আমাদের আদিবেগ জানা নেই, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? আমাদের হচ্ছে আদিবেগ বের করে নিতে হবে, এরকম কিছু একটা। দেখো প্রশ্নে বলা আছে যে এক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটার বেগ কত ছিল। সো তার মানে কি, যখন সে এক্সিলারেটরটা চেপেছে, গাড়িটা স্টার্ট করেছে বা অলরেডি চলতেছিল, তখন বেগটা চাইছে। তার মানে আমাদের কি বের করতে হবে? আমাদেরকে আদি বেগ বের করতে হবে। আচ্ছা, আমার মনে হয় যে এই অঙ্কটায় আমাদের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা মনে হয় আমার আগের গাণিতিক সমস্যার ছবিটা। সো আমরা এই ছবিটা ইউজ করব না এখন। আমরা জাস্ট এখানে তোমাদের যেহেতু আমরা বুঝে গেছি যে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে, সো আই হোপ আমার কথার সাথে সবাই জিনিসটা মাথার মধ্যে মানে ভিজুয়ালাইজ করতে পারবা। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি গাড়িটার ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে অ্যাক্সিলারেটর চেপে সেটা 9 মিটার গিয়েছে, তার মানে 9 মিটার সরণ, তার মানে ওই 9 মিটারের মধ্যে আমার গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে এটা হচ্ছে এস এর ভ্যালু দেওয়া আছে 9 মিটার, এবং যখন অ্যাক্সিলারেটর চাপার পরে গিয়ে 9 মিটার পরে গিয়ে তার বেগ হয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা কি আমাদের কি বেগ বলতো? 9 মিটার পরে গিয়ে, তারপর এটা হচ্ছে শেষ বেগ, তার মানে শেষ বেগ ভি দেওয়া আছে। তাহলে অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটার বেগ কত ছিল? তার মানে কি বের করতে হবে? আদি বেগ, মানে ইউ এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। সো তাহলে এখন দেখো ভি এস এ ইউ এগুলো দেওয়া আছে, প্রথম ধাপ করে ফেলেছি, এবং কি বের করতে হবে সেটাও করে ফেলেছি। এখন শুধু অ্যাপ্লাই করব সূত্র, কোনটা দিয়ে আমার এই সমস্যাটা সমাধান হবে। সো এখন দেখো যে আমরা
ইউ বের করতে চাই, তাহলে ইউ যেই সূত্রগুলোর মধ্যে আছে সেগুলো সবার আগে নেব, এবং ইউ তো আসলে সবগুলোর মধ্যেই আছে আমরা জানি। তাহলে আমাদের এখানে আবার ঘাটতে হবে যে ইউ ছাড়া বাকি ভ্যালুগুলো যেটার মধ্যে আছে সেটা আমাকে ইউজ করতে হবে। সো আমার কাছে ভি আছে, এস আছে, এ আছে। তো প্রথম সূত্র দেখি যে প্রথম সূত্র কি আছে আমাদের, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এখন আমাকে তো এস আছে, আমার ইউ তো বের করব, আমার কাছে তো ভি আছে, তারপর আমার কাছে কিন্তু সময় নেই এখানে, খেয়াল করে দেখো, কারণ এই 9 মিটার দূরত্ব যাওয়ার সময় গাড়িটা কত সময় ব্যয় করেছে সেটা আমার কাছে নাই, তার মানে এই সূত্রটা কাজ করছে না। তারপর হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটা তো কাজ করবে, হ্যাঁ এটাও কাজ করবে না কারণ এর মধ্যেও টি আছে, রাইট। তারপর হচ্ছে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ ভি স্কয়ার, এখানেও টি আছে, আমার কাছে সময় তো নাই, তার মানে এটাও কাজ করবে না। দেখি লাস্ট অপশন, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস, যে সূত্রটা। তো এখানে আমাদের ভি এর ভ্যালু তো আমি জানি শেষ বেগ কত, ইউ তো আমাকে বেরি করতে হবে, টু তো টুই, এর ভ্যালু আমার কাছে আছে, এবং এস এর ভ্যালু 9 মিটার সেটাও আমার কাছে আছে। সো তার মানে আমি এখানে কোন সূত্রটা ব্যবহার করব, রাইট, আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করলে আমরা আসলে অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা যা পাচ্ছি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। তারপর এখান থেকে আমরা একটু অদল বদল করব, মনে রাখবো অনেকে যে কাজটা করি আমরা প্রথমে সূত্র লিখেই করি কি মানগুলা বসায় ফেলি, বাট এই কাজটা করা যাবে না, এটা করলে আসলে একটু সমস্যা বেশি হয়, আমি বলবো ক্যালকুলেশন আগে ভুলভাল করে ফেলে। এই জন্য যেটা করবো, সমীকরণটা লিখে সূত্রটা লিখে তোমার যেই ভ্যালুটা দরকার সেটাকে সবার আগে এক সাইডে করে ফেল, মানে পক্ষান্তর করে সেটাকে জাস্ট এক পাশে রাখবা, বাকি সব ভ্যালুকে ওই পাশে নিয়ে চলে যাবে। তো আমরা এখান থেকে ইউ চাই, তাহলে আমরা ইউ কে এই পাশে রেখে ওই পাশে পাঠিয়ে দিয়েছি 2s কে, মানে হয়ে গেছে ভি স্কয়ার মাইনাস 2s। দেন আমরা ইউ এর স্কয়ারটা উঠিয়ে দিয়েছি, মানে রুট ওভার ভি স্কয়ার মাইনাস 2s। দেন হচ্ছে মান বসিয়ে দিলাম, রুট 64 আসলো, এবং এখান থেকে আসলে রুট 64 মানে তো 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে যে 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটা যখন অ্যাক্সিলারেটর চেপেছিল, যেখান থেকে আমাদের অঙ্কটা শুরু, তখন গাড়িটার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড। তো ওই মুহূর্তে সে অ্যাক্সিলারেটর চাপ দিয়েছে, এবং চাপ দেওয়ার সাথে সাথে সে 9 মিটার অতিক্রম করার পরে তার ভেলোসিটিটা ইনক্রিজ করে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, 8 থেকে 10 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমাদের সমস্যা 2। এরপরে আমরা আমাদের গাণিতিক সমস্যা 3 অর্থাৎ 3 নাম্বার গাণিতিক সমস্যায় চলে আসি। এগুলা জাস্ট হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য, এই প্রথম 3-4টা অঙ্ক বেশ ইজি হবে, ঠিক আছে। সো দেখি এরপরে কি বলেছে আমাদের, যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ির একজন চালক, আচ্ছা ভালো কথা, তার মানে এত বেগে গাড়ির একজন চালক, তার মানে কথাটা কি, মানে গাড়িটা কিন্তু তার মানে বসে নাই, প্রথমেই বুঝাই দিল আমাদেরকে, তার মানে আদি বেগ আছে, তার মানে বলতে পারি গাড়িটার আদি বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, মানে সেটাকে ভাগ করলে 3.6 দিয়ে 20 মিটার পার সেকেন্ড আসবে। মানে দেখতে পাচ্ছ যে আমরা আসলে এখানে গণিত মানে আমরা পুরো অঙ্কটা না পড়ে আগেই ভ্যালুটা বসায় নিচ্ছি, আমি কিন্তু একবারও ভাবতেছি না যে অঙ্কটার পরে কি আছে, কখন এই কাজটা করবা না, আগেই ভাবার দরকার নেই, জাস্ট তোমার যে ধাপগুলো অনুসরণ করতে বললাম সেগুলো করে ফেলবা, মাথার মধ্যে আনবা না আর এরপরে কি আছে, এটা কঠিন কেমন সহজ, এটা অ্যান্সার মিলবে কিনা, আমি পারবো কিনা, ভুলেও ভাবার দরকার নেই। তাহলে আদি বেগ তুলে ফেলছি, তো এত বেগে গাড়ির একজন চালক, আচ্ছা এত মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। স্বাভাবিক, ব্রেক না চাপলে পথচারী তো মেরে দিলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, সে তো ব্রেক চাপবেই। এখন গাড়ি যখন ব্রেক চাপে তখন কি হয়, তার ভেলোসিটি কমে, তার মানে তার মন্দন হবে, তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি এখানে আমরা মন্দন নিয়ে কাজ করব। তো কি হলো, এতে গাড়িটি পথচারী 2 মিটার সামনে এসে থেমে গেল। তো 2 মিটার সামনে, এখন যদি 2 মিটার আরো সামনে বলতে আগে এসে থেমে গিয়েছে, এখন যদি গাড়ি পথচারীকে পার করে 2 মিটার সামনে চলে যায়, তাহলে তো পথচারী তো অক্কা পেয়ে যাবে, রাইট। তো তার মানে এখানে বুঝতে পারতেছি ব্রেকটা চাপছে ভালো মতোই চাপছে, যে 2 মিটার আগে থাকতেই সে থামাইতে পারছে। তখন প্রশ্ন করছে গাড়িটার ত্বরণ কত। তো আমরা একটু ভিজুয়ালাইজ আমরা দেখার চেষ্টা করি কি হচ্ছে, যেহেতু গাড়িটা এখান থেকে মনে করো শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু হয়েছে মানে কি, মানে এই জায়গাটা থেকে আমাদের গাণিতিক সমস্যার মানে সেগমেন্টটা শুরু হয়েছে, মানে এই জায়গাতেই ড্রাইভার দেখেছে যে সামনে একটা পথচারী, এবং এই জায়গা যেই মুহূর্তে সে দেখলো তখন ওই যে পথচারী থেকে গাড়ির দূরত্ব ছিল 42 মিটার, ঠিক আছে। তো ভালো কথা, দেখছে, দেখার সাথে সাথে ব্রেক চাপছে, ব্রেক চাপলে সাথে সাথে গাড়ি থামে না, গাড়িটা একটু ক্যাচ ক্যাচ করতে 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 সামনে আগে থামছে, এমন জায়গায় থামছে যেখানে ওই পথচারী থেকে গাড়ির দূরত্ব হচ্ছে 2 মিটার আগে। তো তাহলে গাড়িটা কত দূর গিয়েছে, ডেফিনেটলি 40 মিটার গিয়েছে, কারণ টোটাল ডিসটেন্স ছিল 42 মিটার, সে আরো 2 মিটার আগে থামছে, তার মানে গাড়িটা গিয়েছে 40 মিটার। তাহলে খেয়াল করে এখানে বুঝতে হবে যে আমাদের এখানে গাণিতিক সমস্যা বা গাড়ির যে ক্যালকুলেশনটা সেটা কতটুকু দূরত্বের জন্য হবে, 42 মিটারের জন্য না, সেটা হবে 40 মিটারের জন্য, কারণ গাড়িটা 40 মিটারই ট্রাভেল করেছে এতটুকু সময়ের মধ্যে, তারপরে তো সে ট্রাভেলিং করা বন্ধ করে দিয়েছে, মানে তার শেষ বেগ শূন্য হয়ে গেছে, মানে v0। তার মানে এখান থেকে আমরা শেষ বেগ 0 এটা উদ্ধার করতে পারতেছি। তাহলে আমরা পাইলাম আদি বেগ পাইলাম, আমরা দূরত্ব s পাইলাম 40 মিটার, আমরা শেষ বেগ v পেলাম 0, আমরা আমাদেরকে ত্বরণ বের করতে বলা হয়েছে। সো এই হচ্ছে ঘটনা। সো তাহলে
এখন কি কি দেওয়া আছে পেয়ে গেলাম, এখন কি বের করতে হবে সেটাও বুঝে গেলাম। সো এখন আমরা যে কাজটা করব যে আমরা তাহলে দেখি কোন সূত্র আমাদেরকে কাজে লাগাতে পারে। এ কোন সূত্রের মধ্যে আছে, আমাদের গতির যে নিচে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের মধ্যেই এ আছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আমি ইউ এস এন ভি। তাহলে প্রথম সূত্রটা যদি আমরা দেখি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সো এখানে ভি জানি আমি, ইউ আমি জানি, টি জানি, টি জানি না, মানে এখানে কত সময় দেওয়া নাই, এখানে কতটা সময় ব্যয় হয়েছে, তার মানে টি থাকবে এমন ইকুয়েশন কাজ করবে না। এস ইকুয়াল ইউটি প্লাস আর ভি স্কয়ার, এটার মধ্যেও টি আছে, এটাও কাজ করবে না। ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s এস, তো এখানে ই ভি এর মান আমি জানি, এস এর মান জানি, ইউ এর মান জানি, তার মানে এ বাদে সবকিছুর মান জানি, তাহলে কোন সূত্রটা কাজ করবে, তাহলে আমাদের অবশ্যই এখানে এই সূত্রটা কাজ করবে। অর্থাৎ আমরা ইউজ করতে পারি যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s। তাহলে এখান থেকে কি করব, সবার আগে যেহেতু এ বের করবো, একে এক সাইড করে বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে চলে যাব। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2s এই পাশে রেখে ওই পাশে থাকছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, তারপর হচ্ছে a ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2s, মানে 2s কে নিচে নিয়ে চলে আসলাম, ওই পাশে গুণ আছে 2 এর সাথে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তা 2s কে নিয়ে চলে আসলাম। তারপর তো আমাদের v শেষ বেগ তো 0, তাহলে এটা 0 বসিয়ে ফেললাম, মাইনাস 20 স্কয়ার বাই 2 ইনটু 40। একটা জিনিস খেয়াল রাখবা, এখানে এই যে 20 এর উপরে যে স্কয়ার মানে ইউর উপরে যে স্কয়ার, এটা কিন্তু মাইনাসের উপরে না, মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস এখানে। হ্যাঁ, আমাদের এখান থেকে যে আমরা মাইনাসটা পাইছি, সো কেউ যদি চিন্তা করো যেখানে হোল মাইনাস 20 উপর স্কয়ার করবা, তাহলে কিন্তু হবে না, শুধুই 20 কে স্কয়ার করতে পারবা। সো তারপরে এখান থেকে তাহলে আমরা পাচ্ছি মাইনাস 400 বাই 80, অর্থাৎ মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে এটা ত্বরণের মান, এবং এটা একটা ঋণাত্মক ত্বরণ, তার মানে এটা আসলে কি একটা মন্দন, অর্থাৎ গাড়িটার যে মন্দন হলো আমরা এখান থেকে ভ্যালুর মাধ্যমে বুঝতে পারলাম যে ভ্যালুটা আমাদের পাওয়া গেল। তাহলে আমাদের নির্ণয় ত্বরণ হচ্ছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে আমাদের সমাধান হয়ে গেল। আচ্ছা, তো 3 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। এবার আমরা 4 নম্বরে আসি, এবং এবার আস্তে আস্তে আমরা আরেকটু ডিফারেন্ট টাইপ অফ গাণিতিক সমস্যা দেখতে থাকবো। আজকে আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট 5-7-8টা যদি ম্যাথ প্রবলেম সলভ করতে পারি বুঝে বুঝে, তাহলে আমাদের অনেক কাজে দিবে। সো এবার আসি সমস্যা 4। সমস্যা 4-এ কি বলা আছে, যে 20 গ্রাম ভরের একটি বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, মানে কি উপর থেকে যখন আমরা বস্তুকে এমনি এমনি ছেড়ে দিই, ওটাকে কি বলে, এটা হচ্ছে পরন্ত বস্তু, তার মানে আমরা এখানে পরন্ত বস্তু নিয়ে কাজ করতেছি। ওকে ফাইন, এখন যখন পরন্ত বস্তুর কথা আমাদেরকে বলা হয়, তখন পরন্ত বস্তুর সংজ্ঞায় তো আছে যে স্থির অবস্থান থেকে যখন কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তার মানে কি, এটাকে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে ডেফিনেটলি এটা স্টার্টিংটা হয়েছে শূন্য দিয়ে, মানে আদিবেগ হচ্ছে শূন্য, তার মানে প্রথমে আমরা এখান থেকে বলে দিতে পারি যেটা আদিবেগ 0। ফাইন, তারপর হচ্ছে প্রশ্ন হচ্ছে পঞ্চমতম সেকেন্ডে এই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে, এইটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, এই জিনিসটার মানে কি, দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি। সো আমাদের এই 20 গ্রাম ভরের বস্তুটা, এটাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার আদিবেগ শূন্য। তো ধরলাম যে 4 সেকেন্ড পরে সে এই জায়গাতে আসছে, এবং খেয়াল করো এই জায়গাতে 4 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে, তারপরে 4.1 4.2 এভাবে যদি দশমিক ধরে চিন্তা করি, তাহলে এইভাবে সময়টা আগাবে, রাইট। তো এই 4 সেকেন্ড শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে আস্তে আস্তে সেটা 5 সেকেন্ডে গিয়ে পৌঁছাবে, এবং তখন সে ধরো এই জায়গাতে আছে। তো তাহলে পঞ্চমতম সেকেন্ড আসলে কোনটা, এই 4 সেকেন্ড আর 5 সেকেন্ড হওয়ার আগ পর্যন্ত, মানে 4 সেকেন্ডের পরে 5 সেকেন্ড পুরো হওয়ার আগ পর্যন্ত সময়টা, এটা হচ্ছে আমাদের পঞ্চমতম সেকেন্ড হিসেবে কাউন্ট হবে, এবং আমাদের ওই সময় বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে সেইটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব জানতে চাওয়া হয়েছে, উপর থেকে একদম একদম উপর থেকে এইখানে কতটুকু দূরত্ব সেটা কিন্তু জানতে চাওয়া হয়নি। তো তাহলে আমরা এই অঙ্কটা এখন কিভাবে করব, আমরা জানি এটার অভিকর্ষ ত্বরণের মান জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওয়েল ফাইন, সো দেখো বিষয়টা এখানে কি হচ্ছে, যে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারি কিভাবে। আমরা হয়তো অনেকে এটা পার্ট বাই পার্ট চিন্তা করি। আচ্ছা, একটা কাজ করব, প্রথমে আমি চিন্তা করব এখানে আদিবেগ কত, তারপর এখানে শেষ বেগ বের করব। মানে অনেকে আমরা জিজ্ঞাসা করব যে যারা একটু ডিপ লেভেল থেকে চিন্তা করতে ভালোবাসি, যে যেমন আমি হলে আমার যখন এসএসসি লেভেল আমি এভাবে করেছিলাম, যে আমি 4 সেকেন্ড পরে তার বেগ কত এটা হিসাব করতাম, বা তারপর হচ্ছে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এতটুকুর মধ্যে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করতাম। বাট এতটুকুর মধ্যে ক্যালকুলেশন করতে গেলে অনেক ভেজাল আছে, কিভাবে একটু বোঝাই। ধরো আমি এখান থেকে এই পর্যন্ত এস বের করতে চাই, তাহলে এস এর সূত্র কি আছে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, তার মানে আমার আদিবেগ লাগবে, শেষ বেগ লাগবে। এখন এই আদিবেগ কিন্তু এখানকার আদিবেগ না, আমি তো অঙ্ক করতেছি এতটুকুর মধ্যে, তার মানে আমার আদিবেগ বলতে এইখানে যেটা বেগ সেটা আদিবেগ, এখানে যেটা বেগ সেটা শেষ বেগ, তাহলে আদিবেগ বের করা লাগবে আবার শেষ বেগ বের করা লাগবে এইটুকু অংশ নিয়ে কাজ করার জন্য। তারপরে হচ্ছে এস এর ভ্যালু তো আমাকে বের করতে বলা হয়েছে, আদিবেগ শেষ বেগ তো আমি জানি না, তাহলে এখানে 2 ধাপে অঙ্ক করো, কিছু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা ফাইন, তারপরে তুমি যদি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার,
এই সূত্রটি অ্যাপ্লাই করো, তাহলে এখান থেকে আদিবেগ লাগবে, ইউ লাগবে, তারপর হচ্ছে সময় তো লাগবেই, সময় তো বলা আছে 1 সেকেন্ড, এটা সমস্যা নাই। মানে যাই করো না কেন এতটুকু অংশের মধ্যে কাজ করতে হলে ইউ ভি নিয়ে একটা গ্যাঞ্জাম করতে হবে, মানে একাধিক বিভিন্ন ভ্যালু বের করে করে কাজটা করতে হবে। তো এই জন্য এইটা না করে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা সহজভাবে এই কাজটা করতে পারি। কিভাবে? আমরা শুরুই করব এমন ভাবে যে এখান থেকে একেবারে এই পর্যন্ত, অথবা এখান থেকে একেবারে এই পর্যন্ত, মানে একদম 0 থেকে 4 সেকেন্ডের হিসাব করব এবং 0 থেকে 5 সেকেন্ডের হিসাব করব। তো 0 থেকে 4 সেকেন্ড নিয়ে যখন আমি কাজ করব তখন আমি তো আসলে ইউ জানি, তাহলে আমি এই 4 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব গেছে সেটা আমি বলতে পারবো। আবার আমি যদি 0 থেকে স্টার্ট করে 5 সেকেন্ড পর্যন্ত হিসাব করি, আদিবেগ 0, তাহলে ইউ এর ভ্যালু আমি এখানেও জানি। এই পুরো 5 সেকেন্ডের জন্য চিন্তা করলে তাহলে এস ইকুয়াল ইউ টি সময় আছে প্লাস হাফ অফ এ, এ মানে হচ্ছে জি, জি টি স্কোয়ার। মানে সব দিক দিয়ে চিন্তা করলে আমরা যদি প্রথমে পুরো 4 সেকেন্ডের জন্য কাজ করি, তারপরে 5 সেকেন্ডের জন্য কাজ করি পুরো, তাহলে আমি প্রত্যেকবার দুইবারই বস্তুটার দূরত্ব বের করতে পারবো খুব সহজে। আর এই কারণে আমরা আসলে করব তাই, এত ঝামেলার মধ্যে যাব না যে 4 সেকেন্ড পরে গিয়ে বেগ কত হলো, তারপরে 5 সেকেন্ডে গিয়ে বেগ কত হয়েছে ওইখান থেকে ক্যালকুলেশন করো, এটা সেটা করো, কোনো দরকার নাই। তো আমরা এই জন্য ধরে নিব যে বস্তুটা 4 সেকেন্ডে ধরলাম h4 পরিমাণ দূরত্ব অতিক্রম করে এবং 5 সেকেন্ডে সে h5 পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এবং দুইটা আমি সহজে বের করতে পারবো। তো আমি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব জানবো, তারপর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব জানবো, তাহলে আমি কি খুব সহজেই বলতে পারবো না যে এখান থেকে এই পর্যন্ত কত, কি করতে হবে, জাস্ট h5 থেকে h4 বিয়োগ করলে আমি এই এতটুকু হাইট পেয়ে যাবো, যেটাকে আমরা h হিসেবে ধরে নিয়েছি। তো আশা করি বুঝতে পারলাম। তো তাহলে এখন করে ফেলি অঙ্কটা, জাস্ট s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সো তাহলে প্রথম 4 সেকেন্ডের বস্তুর অতিক্রম দূরত্ব কত হবে, h4 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটির ভ্যালু পুরো 0 চলে আসবে, থাকলো শুধু হাফ ইনটু জি মানে হচ্ছে 9.8 ইনটু হচ্ছে 4 স্কয়ার অর্থাৎ 78.4 মিটার চলে আসবে। এরপর হচ্ছে প্রথম 5 সেকেন্ড অতিক্রম দূরত্ব, সেটা কত হবে, ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার, তাহলে আবারো হাফ ইনটু 9 ইনটু 5 স্কয়ার পেয়ে গেলাম 122.5 মিটার। তাহলে 5 সেকেন্ডে যাবে এতটুক, 4 সেকেন্ডে যাবে এতটুক, তাহলে ওই 1 সেকেন্ডে কতটুকু গিয়েছে 4 থেকে 5 এর মাঝখানে, হ্যাঁ 122 মাইনাস 122.5 মাইনাস 78.4 অর্থাৎ 44.1। সো এই হচ্ছে আমাদের খুব সহজে প্রশ্নটার উত্তর বের করে ফেলা। তাহলে অতএব বস্তুটা পঞ্চমতম সেকেন্ডে, মানে শুধু ওই 1 সেকেন্ডের মধ্যে সে 44 মিটার ডিসটেন্স কভার করে ফেলবে। সো এই হচ্ছে আমাদের সমস্যা 4 গেল। তো আমি একটু কমেন্ট দেখি, বা মামা আমাকে একটু হেল্প করতে পারো যে ওদের কি অবস্থা, স্টুডেন্টদের কেমন পড়াশোনা হচ্ছে, আমরা যদি একটু দেখি। হ্যাঁ ভাই, আজকে ক্লাসটা হচ্ছে মানে সুপার রেসপন্স করতেছে সবাই, মানে যা যা প্রশ্ন করতেছেন এ টু জেড সবার উত্তর দিচ্ছে, অনেকে পিডিএফ প্রবলেম এসব বলতেছে। তো মানে ম্যাক্সিমাম অনেক সুন্দর রেসপন্স করতেছে। আপনি তাহলে আপনার ক্লাসটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ তাদের রেসপন্সটা আরো বেশি পাবো আমরা। হ্যাঁ অবশ্যই। আসলে পিডিএফ এর প্রবলেম যেটা হয়েছে, অন্যান্যবার আমি ক্লাসের আগে অনেকক্ষণ নিয়ে সময় নিয়ে দেখতে পারি, আজকে আমি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সবকিছু মানে প্রুফ করতে পারিনি, এই জন্য একটু ছোটখাটো কিছু মিস্টেক আছে, বাট আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি, আশা করি সেটা সমস্যা হবে না। তাছাড়া যখন এটা তোমাদের কাছে পিডিএফ আকারে যাবে তখনও কিন্তু এই প্রবলেমগুলো আমি জাস্ট একটা প্লাস মাইনাসের প্রবলেমটা আমি ঠিক করে দিব। সো আই হোপ এটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং এতে আমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সো তাহলে আমরা মোটামুটি আশা করি এখন কিছুটা আন্দাজ করতে পারি, যারা একেবারে নতুন করে অঙ্ক করতেছি, আগে ভালো মতো প্র্যাকটিস করি নাই বা লকডাউনে পড়াশোনা হয় নাই, আশা করি তারা অন্তত গোড়া থেকে এখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করা শুরু করতে পারবো। একটু ফোকাস থাকতে হবে ডেফিনেটলি, কারণ একেবারে ক্লাস 9 এর একটা স্টুডেন্ট যখন 9-এ তখন তুমি স্টার্ট করেছো, তখন তোমাকে বোঝালে আমি যেভাবে বোঝাইতাম এখন তো আমি সেভাবে বোঝাতে পারছি না, তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। বাট আমি আশা করি যে তোমাদের মনের প্রশ্নগুলা বা বেসিকগুলা ক্লিয়ার করে তোমরা বুঝতে পারতেছো। যদি কারো কোনো সমস্যা হয় জানাও, আমি চেষ্টা করব সলভ করার। সো তাহলে আমরা পরের গাণিতিক সমস্যায় চলে যাই। আস্তে আস্তে আমরা দেখো আমাদের গাণিতিক সমস্যার লেভেল কিন্তু আপ হবে একটু একটু করে, ঠিক আছে? তারপর নেক্সট ক্লাসে সেটা আরো আপ হবে, একদম আমরা এক্সট্রিম পর্যন্ত যাব ইনশাআল্লাহ। সো তাহলে আমাদের গাণিতিক সমস্যা 5-এ কি আছে দেখি। কি বলা আছে যে স্থির অবস্থান হতে যাত্রা আরম্ভ করে, দেখো প্রথমেই আমাদের ক্লু দিয়ে দিয়েছে স্থির অবস্থান থেকে, তার মানে কি তার আদিবেগ কত, 0। তাহলে একদম চোখ বন্ধ করে লিখে ফেলতে পারবো এখানে আদিবেগ 0, বাকি অঙ্ক পড়তেই যাবা না, ঠিক আছে? অঙ্ক পড়লেই মাথার মধ্যে ঘুরবে, আল্লাহ অঙ্ক কেমনে পারবো, পড়ার দরকার নেই, আসলে লাগেও না, জাস্ট পড়বা আর সাথে সাথে ধাপগুলা ফলো করবা। সো আদিবেগ 0, যাত্রা আরম্ভ করে একটা বস্তু কি করলো, প্রথম সেকেন্ডে 2 মিটার গেল।
পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে আমাদের যখন কোনো অঙ্কে একাধিক ভ্যালু নিয়ে কাজ করতে হবে, মানে সময় এখানে দুই ধরনের আছে। দেখো বলা আছে প্রথম 2 সেকেন্ডে এত গেল, আবার পরবর্তী 1 মিটার দূরত্ব বস্তুটির কত সময় লাগবে, মানে এখানেও সময় আছে, পরেও সময়ের বিষয় আছে। বা যখন দুই জায়গায় একই অঙ্কের মধ্যে একই কনটেক্সটের মধ্যে আমাদের একই রকম ভ্যালু নিয়ে একাধিকবার কাজ করতে হয়, তখন আমরা করি কি সবগুলোর ভ্যালুকে আমরা 1 2 3 4 এইভাবে দিয়ে ধরে নিব। সো ধরো এখানে আমাদের প্রথম সময়টা দেওয়া আছে, এটাকে আমরা t1 ধরবো, পরের সময়টাকে t2 ধরবো, যদি বেগ দুইটাতে থাকে একটাকে 1 ধরবো একটাকে 2 ধরবো, এটা করতে করতে বুঝে যাবে। সো আমি আগে স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে একটা বস্তু নিলাম, এই বস্তুটা এই যে এখান থেকে ধরলাম এই যে এ জায়গায় এ পজিশনে এই বস্তুটা আমাদের আছে, তাহলে আদিবেগ 0। ওকে ফাইন। তো যাত্রা শুরু করে বস্তুটা প্রথম সেকেন্ডে 2 মিটার গেল। সো ধরো এখান থেকে এই পর্যন্ত 2 মিটার যে s1 দূরত্ব সে অতিক্রম করলো, এবং এখানে যে সময় t1 মানে সেটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 2 মিটার দূরত্ব অতিক্রম করলো 1 সেকেন্ড সময়। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি আসলাম, তথ্যগুলা তুললাম, তাহলে আদিবেগ u, সময় t1 1 সেকেন্ড, দূরত্ব s1 হচ্ছে 2 মিটার, এখান থেকে পর্যন্ত 2 মিটার। আচ্ছা, অতিক্রম করলো, ফাইন, থামে কিন্তু নাই, বলেন এটা থামে গেছে, মানে এখনো জিনিসটা গো অন, মানে অন দা ওয়েতে আছে। তো যেহেতু থামে নাই, সে আরো সামনে আগাবে ডেফিনেটলি। সো বলতেছে যে সামনে আগাইতে আগাইতে যখন সে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলবে, তারপর আরো 1 মিটার চলে যাবে, মানে 2 মিটার পর আরো 1 মিটার, মানে 3 মিটার চলে যাবে, ওই এক্সট্রা 1 মিটারের জন্য বস্তুটার কত সময় লাগবে। সো ধরলাম যে 1 মিটার দূরত্ব আগার এসে বি থেকে সিতে আসে, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি s2 ধরি, s2 এর ভ্যালু হচ্ছে 1 মিটার, এবং এখানে সময়টা কত লাগবে t2, এবং এইটাই আমাকে বের করতে বলছে, মানে t2 ইজ ইকুয়াল টু হোয়াট। সো এই হচ্ছে আমাদের তথ্যগুলো দেওয়া আছে। তাহলে আদিবেগ পাইলাম, সময় পাইলাম, দূরত্ব পাইলাম, ত্বরণ পাইলাম। ত্বরণ পাই নাই আসলে, ত্বরণ কি পাইছি এখানে? না, এখানে ত্বরণের তো ভ্যালু দেওয়া নাই। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এই ত্বরণের এখানে ত্বরণের কোনো ভ্যালু নাই, এটা বের করতে হবে, মানে এখানে 0 না, এই ইজ ইকুয়াল টু হোয়াট হবে, মানে এখানে 0 না, এটা হোয়াট। আমি একটু কারেকশন করে নেই, কারণ এটাতে হয়তো অনেকের প্রবলেম হতে পারে। সো a is equal to what, তো এখন প্রশ্ন হচ্ছে যে a is equal to what আমি কেন লিখলাম। আচ্ছা, আগেই বলেছিলাম যে যখন আমরা এরকম গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তখন যে ঘটনাটা ঘটবে যে অধিকাংশ সময় দেখবো এটা আমাদের লাগবে। তো এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে সবসময় এর ভ্যালুটা আগে থেকে বের করে নেওয়া। তো সময় t2 মানে এই যে বি থেকে সিতে আসতে, মানে পরের 1 মিটার যেতে কতটুকু সময় লাগবে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। সো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা তাহলে কি করতে যাব। তো একটু বলে ফেলি যে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত বি থেকে সি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি কি লাগে। দেখো, সময় নির্ণয় করতে, সরি সব দূরত্ব দেওয়া আছে 1 মিটার। তো আমরা এই সূত্রগুলো একটু দেখি, মানে যে সূত্রগুলো আমাদের টি আছে সেই সূত্র আমাকে সাহায্য করবে। তো প্রথম সূত্র যদি দেখি টি, তাহলে এখানে কিন্তু এস দিয়ে শুরু হয়েছে, মানে এস তো আমি জানি, ইউ প্লাস ভি, তাহলে ইউ কোনটা, আমি যদি বিসি অংশের জন্য চিন্তা করি, এতটুকু অংশের জন্য কাজ করি, তাহলে কিন্তু আমাকে যেটা করতে হবে যে বিতে তার বেগ কত সেটা হচ্ছে তার আদি বেগ, এবং সিতে তার বেগ যেটা হবে সেটা তার শেষ বেগ। এটা তো আমি জানি না, বিতে বেগ কত, সিতে বেগ কত, এরকম কোনো কিছুই আমি জানি না। সো তাহলে একটা সমস্যা হয়ে যাবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে। তারপর যদি আমি দেখি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ জানি না, ভি জানি না, আমি এটার ত্বরণের মান কত সেটাও জানি না। বাই দ্য ওয়ে, এটা যে সুষম ত্বরণে চলতেছে সেটা বুঝতে তো কারো কোনো সমস্যা নাই, কেন? কারণ তার আদিবেগ ছিল 0, আস্তে আস্তে সে দূরত্ব অতিক্রম করতেছে। সো যে স্থির ছিল সে হঠাৎ করে চলা শুরু করতেছে, তার মানে কি তার বেগ তো অবশ্যই 0 থেকে বাড়ছে, মানে এটা কিন্তু সুষম ত্বরণ, এবং এর ভ্যালু আমরা জানি না। তো এই সূত্রটা আমাদের একমাত্র হচ্ছিল যে এ ছাড়া কাজ করা, কিন্তু এখানেও তো ইউ আর ভি আমরা জানি না, তার মানে আমি যে এই সূত্রই অ্যাপ্লাই করি না কেন এখন, আসলে আমাকে আগে ভি এর ভ্যালু, সরি এ এর ভ্যালু বের করে নিতে হবে, যে এই বস্তুটা প্রথম থেকে যখন চলা শুরু করছিল সে কোন ত্বরণ নিয়ে চলা শুরু করছে। সো তাহলে তাহলে এর পিছনে দৌড়ানো যাক। তো এর পিছনে দৌড়াইতে চাইলে আসলে বি থেকে সি নিয়ে কাজ করলে হবে না, আমরা কাজ করব এ থেকে বি অংশের মধ্যে। কেন? দেখো, এ থেকে বি অংশের মধ্যে আমি সময় জানি, আমি এস এর ভ্যালু জানি, আমি আদিবেগ ইউ জানি, মানে এখানে মাল্টিপল জিনিস জানি যেটা আমাকে অনেক সাহায্য করবে। তো এখন দেখি এ বের করা যায়, এই আমাদের যে 3টা সূত্র আছে যার মধ্যে এ আছে, কোনটা দিয়ে আমি এ বের করতে পারবো। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আমি তো এ থেকে বি, ভি তো শেষ বেগ হচ্ছে বি তে, আমি যেহেতু এ থেকে বি অংশের জন্য কাজ করছি, আমার ভি এখন হচ্ছে বি তে শেষ বেগ, এটি হচ্ছে বি, মানে বি তে যে তার যে বেগ শেষ বেগ দাঁড়াবে সেটা আমি ভি বের করছি। আই এম সরি, আমি মনে হয় একটু অগোছালো ভাবে বলতেছি, সো চেষ্টা করছি। সো যেটা হচ্ছে যে তাহলে ভি এর ভ্যালু জানি না,
তারপর হচ্ছে s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। খেয়াল করে দেখো, এ থেকে বি এর মধ্যে এস জানি, ইউ জানি, টিও জানি, এই সূত্রের মতো আর কিছু লাগতেছে না এ বের করার জন্য। তো তার মানে বলাই যায় যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হচ্ছে আমাদের এখানে রক্ষা কবচ, মানে এটা দিয়ে আমি কাজ করতে পারবো। তবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s দিয়ে কাজ করতে পারতাম কি? না, পারতাম না, কারণ এখানেও ভি নাই, মানে এ থেকে বি অংশের জন্য বিতে যে শেষ বেগ সেটা আমি জানি না। তো তাহলে লেটস গো ফর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে যদি এটাকে এই দূরত্বটাকে আমরা s1 ধরে নিয়েছি, তাহলে সূত্রটা হবে s1 ইজ ইকুয়াল টু ইউ t1, কারণ এই অংশের সবকিছু হচ্ছে 1 ছিল, মানে প্রথম অংশে সবকিছু 1 নাম দিয়েছি, দ্বিতীয় অংশের বি থেকে সি সবকিছু 2 হিসেবে আছে। তাহলে s1 ইজ ইকুয়াল টু হবে ইউ t1 প্লাস হাফ অফ এ t1 স্কয়ার। তারপরে এবার আমরা এখান থেকে মানগুলো বসিয়ে দেবো। s এর ভ্যালু হচ্ছে 2, তারপর ut পুরোটাই 0 হয়ে যাবে কারণ এর ভ্যালু 0, হাফ এ টি স্কোয়ার, এগুলো তো থাকবেই। তো এখান থেকে আমরা পাচ্ছি, এর মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ তাহলে এই যে বস্তুটা চলা শুরু করেছে তার ত্বরণের ভ্যালু ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের হাতে এখন এ আছে, তো যার কাছে এ আছে তার জন্য এই ধরনের গাণিতিক সমস্যা সহজ হয়ে যাবে। যে কোনো ধরনের সুষম ত্বরণে গতিশীল বস্তুর অঙ্ক করার সময় সবসময় তোমার কাছে যদি এ থাকে, তুমি বলতে পারো তুমি সেফ জোনে আছো, সহজে করতে পারবা। সো আমাদের অঙ্ক শেষ হয় নাই, কিন্তু বের করতে হবে এই যে বি থেকে সি পর্যন্ত আসতে কত সময় নিয়েছে। সো এখন দেখো, আমাদের কাছে যদি এও আছে, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? আসলে আমরা এখন আবার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার অ্যাপ্লাই করলেই হবে, কারণ টি বের করতে হবে। আমি তো এস এর ভ্যালু জানি বি থেকে সি অংশের জন্য, টি 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 বের করব, হাফ এ এর ভ্যালু এখন জানি টি, তার মানে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ারের মধ্যে টি ছাড়া বাকি সবকিছুই আমি জানি বি থেকে সি অংশের জন্য। তাহলে আমি অ্যাপ্লাই করব। সো আমরা ধরলাম যে এই বস্তুটা বি থেকে সি পর্যন্ত, হ্যাঁ, বা প্রথম থেকে আসলে মানে এ থেকে সি পর্যন্ত সে যতটুকু দূরত্ব গিয়েছে সেটা হচ্ছে তোমার 3 মিটার। মানে আমরা আবার ওই যে আগের মতো কাজ করতেছি, একদম শুরু থেকে পুরাটা ধরবো, তারপর এখান থেকে এই পর্যন্ত কাজ করবো, দেন এটা থেকে এটা বিয়োগ করে দিব, তাহলে আমাদের সমস্যার সমাধানটা সহজ হয়ে যাবে। তো তাহলে ধরা যাক প্রথম থেকে ওই বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব এ থেকে একেবারে সি পর্যন্ত হচ্ছে s3, এবং এটার ভ্যালু কত হবে? ডেফিনেটলি 3 মিটার, কারণ 2 মিটার প্লাস 1 মিটার। তো এবং এটার জন্য সময় লাগে t3। তাহলে s3 is equal to ut3 plus half of at3 স্কয়ার। তারপর হচ্ছে ut3 এর ভ্যালু 0, হাফ অফ at3। তো এখান থেকে আমরা তো আসলে কি বের করতে চাই? আমরা সময় বের করতে চাই। তাহলে হাফ অফ at3 is equal to s3, এখান থেকে t কে আলাদা করব, তাহলে t কে আলাদা করলে সেটার ভ্যালু দাঁড়াচ্ছে √2s3 বাই a is equal to 2 into s3 এর ভ্যালু হচ্ছে 3 মিটার 3 বাই ত্বরণের ভ্যালু হচ্ছে 4, পেয়ে গেলাম 1.23 সেকেন্ড। সো তাহলে এ থেকে সি পর্যন্ত যেতে সময় লাগে 1.23 সেকেন্ড। তার মধ্যে এ থেকে বিতে আসতে 1 মিটার ব্যয় হয়ে যায়, তাহলে বি থেকে সিতে আসতে কতটুকু সময় লাগে? অবশ্যই বাকি সময়টুকু, অর্থাৎ 1.23 থেকে 1 সেকেন্ড বাদ দিব, থাকলো 0.23 সেকেন্ড, এবং এই সময়টাই লাগছে আসলে বি থেকে সিতে আসার জন্য। সো আমরা পেয়ে গেলাম যে বি থেকে সিতে আসতে বস্তুটার কতটা সময় লাগবে। সো আশা করি সবাই আমরা এখন বুঝতে পারছি যে কিভাবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে হবে। সো আমি দেখি আমাদের সাথে কে কে আছে এবং তোমরা কারা কারা কি কি সমস্যা ফেস করছো। না, মনে হয় কারো কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা বললাম তার বেসিসে কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো কিন্তু আমাকে এখন করতে পারো। সো আমাদের গাণিতিক সমস্যা শেষ হয়ে গিয়েছে। সো মম, ওদের কি আর কোনো প্রবলেম হচ্ছে কিনা যদি আমাকে একটু বলতা। না ভাইয়া, ঠিক আছে, সবাই রেসপন্স করছে, অ্যান্সার দিতেছে। তো আর মানে সবার চেয়ে মানে ক্লিয়ার হইতেছে আর কি। আপনি তাহলে কন্টিনিউ করতে থাকেন। আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, ঠিক আছে। সো তারপর এরপর হচ্ছে আমরা নেক্সট গাণিতিক সমস্যায় চলে যাই, এবং এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের, এবং এটার জন্য আমাদের আরেকটু বেশি মনোযোগ দিতে হবে। ঠিক আছে? তো এটা একটু অনেকের কাছে প্রবলেমেটিক লাগবে, এই টাইপের অঙ্ক আসলে প্রবলেমে পড়ো অনেকে। সো এই জন্য অঙ্কটা আমি রেখেছি। তো দেখো, আমরা শুরু করি। অঙ্কটা কি বলা আছে যে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে এত মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে এত মিটার, মানে প্রথম 2 সেকেন্ডে 30 মিটার যায় এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব গেল। আচ্ছা, এখানে হইলোটা কি? তার মানে একটা বস্তু, একটা চলমান বস্তু নিয়ে কথা বলা হচ্ছে। ফাইন। এখন প্রশ্ন হচ্ছে বস্তুটির ত্বরণ কত এবং
ত্বরণ স্থির থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করবে। আচ্ছা, প্রথমে ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। এই ধরনের সমস্যাগুলো সবসময় মাথার মধ্যে মানে পুরো অঙ্কটা পড়ে একটা ছবি এঁকে ফেলবা খাতার মধ্যে রাফ বা প্রশ্নের মধ্যে সুন্দর করে আঁকলেও সমস্যা নাই। এতে টিচাররা তোমাকে মার্কস কম দিবে না, বরং টিচারদের একটা ভালো ইমপ্রেশনই তৈরি হবে। সো একটা বস্তু প্রথমে, আচ্ছা প্রথমে তার বেগ কত সেটা বলে নাই, মানে আদিবেগ আমি জানি না। ঠিক আছে, খেয়াল করে দেখো। তাহলে প্রথমে এত সেকেন্ডে, আচ্ছা তো আমি ধরলাম আমাদের বস্তুটা এই যে এটা হচ্ছে সেই বস্তুটা, সে প্রথমে এই জায়গাতে আছে, এতে আছে। সো এ থেকে শুরু করলো, ওকে। তো প্রথমে কি করছে, 2 সেকেন্ডে 30 মিটার গিয়েছে। আচ্ছা তাহলে আমি ধরলাম এ থেকে সে বি তে আসছে, এটাই হচ্ছে 2 সেকেন্ড সময় লাগছে। এবং এখান থেকে এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 30 মিটার। এবং খেয়াল করে এখানে যেহেতু একাধিক দূরত্ব আছে, সবকিছুকে আমরা 1 2 3 এভাবে ধরতেছি। তো আমি ধরে নিলাম যে এ থেকে বি তে মানে প্রথম 2 সেকেন্ড আসতে সময় সেটা হচ্ছে t1, সেটা হচ্ছে 2 সেকেন্ড। তারপর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে s, সেটাকে s1 ধরলাম, সেটা হচ্ছে 30 মিটার। তাহলে আসলো, ফাইন। তো প্রথম 2 সেকেন্ডের ঘটনা শেষ। তারপর হচ্ছে পরবর্তী 4 সেকেন্ডে আরো 150 মিটার গেল। তার মানে ধরলাম তারপরে সে বি থেকে আরো 150 মিটার দূরে সি তে আসলো। তার মানে এখানে তার নতুন যে দূরত্বটা সেটা হচ্ছে s2, সেটা হচ্ছে 150 মিটার। এবং এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা নিয়েছে 4 সেকেন্ড, সেটাকে আমরা ধরলাম t2। আচ্ছা, তারপরে অঙ্ক শেষ হয় নাই। তারপরে প্রশ্ন করছে বস্তুটার ত্বরণ কত, ওকে ফাইন। এবং তার লাস্টের পার্ট হচ্ছে ত্বরণ স্থির থাকলে বস্তুটি এরপর আরো 1 সেকেন্ড পথ অতিক্রম করে। তাহলে যেটা হচ্ছে যে আমাদের সেখানে মানে কতটুকু দূরত্ব যাবে, 1 সেকেন্ড পরে। তার মানে সি তে আসার পরে আমি ধরে নিলাম যে এটা আরো 1 মিটার গিয়েছে, সরি 1 সেকেন্ড ধরে গিয়েছে। তাহলে এই সময়টাকে ধরলাম t3, 1 সেকেন্ড। এবং ওই সময়ে সে কতটুকু দূরত্ব গিয়েছে সেটা আমি জানি না, সেটা আমাকে বের করতে বলছে, সেটাকে ধরলাম s3। এবং s3 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো এই বস্তুটার কয়টা পজিশন আছে, এ বি সি ডি। আমি রিপিট করতেছি গোটা জিনিসটা আরেকবার। তাহলে সে এ থেকে বি তে আসলো, 2 সেকেন্ড লাগে, 30 মিটার দূরত্ব অতিক্রম করলো। তারপর সে বি থেকে আরো 150 মিটার দূরে সি তে আসলো, এবং তখন সে সময় নিল 4 সেকেন্ড। তারপর সি থেকে সে ডি তে আসলো, এবং এখানে সময় লেগেছে 1 সেকেন্ড। কিন্তু ওই 1 সেকেন্ডে সে কত দূর গেছে সেটা আমি জানি না, সেটা আমাকে সমাধান করতে হবে। ঠিক আছে, তার আগে বস্তুটার ত্বরণ কত সেটাও বের করতে হবে। সো এখন এই হচ্ছে আমাদের অঙ্ক। সো আশা করি মানে গণিতের সমস্যাটা বুঝতে কারো কোনো সমস্যা নাই। সো এখন তোমরা যেই কাজটা করবা, দেখো যে একটু আগে আমি বলেছিলাম, একদম প্রথমে বলেছিলাম যে আমরা যে 4টা গতিসূত্র ব্যবহার করি, সেই গতিসূত্রে যদি আমাদের কোনো গাণিতিক সমস্যায় ইউ আদিবেগ মিসিং থাকে, আদিবেগ ইউ সবগুলোর মধ্যে আছে, আদিবেগ মিসিং থাকে, এবং তার সাথে সাথে যদি এও মিসিং থাকে, আদিবেগ তো মিসিং এও মিসিং, মানে যেটা আমাদের বেরি করতে বলছে, তাহলে কিন্তু মহা ঝামেলায় পড়তে হবে। কেন মহা ঝামেলা, দেখো তো আমাদের প্রথম সূত্রে s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t, এটা মধ্যে a নাই, মানে আমি a বের করতে পারবো না এটা দিয়ে, তাহলে এটা বাদ। বাকি তিনটার প্রত্যেকটার মধ্যে a আছে, মানে তিনটা দিয়ে বের করা যাইতো, কিন্তু তিনটার প্রত্যেকটার মধ্যেই তো আবার u লাগবে। আমার কাছে কি u আছে কোথাও? কোথাও u নাই। তাহলে একসাথে দুইটা ভ্যালু যদি না থাকে, তাহলে সেই সমীকরণ থেকে কোনো কিছু সমাধান করা যাবে? যাবে না। আমরা a বের করতে চাই, a ছাড়া বাকি সব ভ্যালু আমার কাছে আমাকে আমাকে দিতে হবে, আমার কাছে থাকতে হবে, না হলে আমি a বের করতে পারবো না। তাহলে কি অঙ্ক সমাধান হবে না? অবশ্যই সমাধান। ভাইয়া একটু ইন্টারাপ্ট, ভাই জি একটু ইন্টারাপ্ট করব। এই প্রশ্নটা আসলে হচ্ছে এই স্পটলাইটের জন্য একটু দেখতে প্রবলেম হচ্ছে তাদের। তো প্রশ্নটা কি মানে এমন কোনো ওয়ে আছে যাতে একটু দেখতে পারে, মানে ত্বরণ কতর পর থেকে কয়টা লাইন কয়টা বার দেখা যাচ্ছে না। ত্বরণ কত পর, আচ্ছা মানে জিনিসটা একটু বাম পাশে সরিয়ে দিলে ভালো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তো সরিয়ে দিচ্ছি এখনই। স্পটলাইটের কারণে হয়তো ওই যে আটকে গেছে, সাইডে ই হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। দেখি এখন আমরা দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ এখন দেখতে পারার কথা, এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। সো ঠিক আছে, তাহলে আমরা আমরা শুরু করি। সো এখন এখন মনে হয় দেখা যাচ্ছে নাকি মমো? হ্যাঁ ভাই এখন ঠিক আছে, এখন ওকে দেখা যাচ্ছে। আচ্ছা। সো আমি তাহলে আবার রিপিট করতেছি
সে এ থেকে বি তে আসলো 30 মিটার 2 সেকেন্ড লাগলো, বি থেকে সি তে আসলো 150 মিটার, সেখানে 4 সেকেন্ড লাগলো, তারপর সি থেকে ডি তে আসলো 1 সেকেন্ড লাগে, এবং এখানে কতটুকু গেছে সেটা আমি জানি না, সেটা আমাদের পরের ধাপের অঙ্কে কাজে লাগবে। তো আপাতত এই দুইটা ধাপ নিয়ে আমাদের কাজ করলে হবে। তো যেটা বলতেছিলাম, এই অঙ্কের মহা সমস্যা আছে, তাই না? সমস্যাটা কি? যে আমরা যদি চেষ্টা করি, যতই যাই করি না কেন, যে আমাদের অবশ্যই আসলে এখানে ইউ নাই এবং এ তো বের করতে হবে, দুইটা ভ্যালু মিসিং, তাহলে কেমনে করব? তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রেও আমি একই কথা বলবো, কোনো প্যানিক না নিয়ে অঙ্কটা হবে কিনা, আদৌ পারবো কিনা এটা না ভেবে, অঙ্কের মধ্যে যেসব ভ্যালু তোমাকে দেওয়া আছে সেটা নিয়ে উল্টাপাল্টা কাজ শুরু করে দেওয়া, মানে ওইখান থেকে যত ধরনের তথ্য উদ্ধার করা যায় সেটার চেষ্টা করে ফেলবা। তো কি করব আমি দেখি এখানে কি করা যায়। আরেকটা জিনিস খেয়াল করো, আমি যেটা করেছি যে এ বি সি ডি এই যে বিভিন্ন পয়েন্ট গুলাতে তাদের তো অবশ্যই একটা বেগ আছে, আমি ধরে নিছি যে এটার বেগ হচ্ছে এ তে ছিল v1, বি তে v2, সি তে v3, আমি আলাদাভাবে ইউ ধরি নাই। হ্যাঁ, মানে ইউ দিয়ে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করি নাই, এটা তোমাদের সুবিধার জন্য, একটু পরে বুঝতে পারবা। সো এতে বেগ ধরলাম ইউ1, বি সরি v1, বি তে বেগ v2, সি তে বেগ v3। তাহলে আমরা এখন সেগমেন্ট অনুযায়ী কাজ করবো, মানে প্রথম আমরা এ থেকে বি অংশের জন্য কাজ করব, তারপর বি থেকে সি অংশের জন্য কাজ করব, পরে সি থেকে ডি অংশের জন্য কাজ করব। তো দেখি এ থেকে বি অংশের জন্য আমি কি করতে পারি। আমি এ থেকে বি অংশের জন্য আদি বেগ তো বলতে পারবো না, বাট শেষ বেগ যেটা v2 সেটার মান বলতে পারবো। আমরা জানি যে v ইকুয়াল ইউ প্লাস এটি, আর আমরা ধরে নিয়েছি এটার মধ্যে যে ত্বরণ আছে সেটার মান হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমরা প্রথম 2 সেকেন্ডে এই যে এটার যে শেষ বেগ, মানে বি তে যে বেগ সেটাই তো শেষ বেগ v2, এই v2 এর জায়গায় আমি v ইকুয়াল ইউ প্লাস এটি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে বলতে পারি v2 ইজ ইকুয়াল টু আদি বেগ, আদি বেগ ইউ এর জায়গায় আদি বেগ, এতে আদি বেগ কোনটা, মানে এ তে যে বেগ ছিল এটার মান ধরেছে v1, তাহলে v2 ইজ ইকুয়াল টু v1 প্লাস a ইনটু t1। t1 কেন? কারণ এতটুকু অংশের জন্য সবকিছুকে আমি 1 ধরেছি, মানে এখানে সময়টা হচ্ছে t1। তো গেল, তাহলে বলতে পারি যে v2 ইকুয়াল v1 প্লাস at1, এটা আমরা প্রথম 2 সেকেন্ডের জন্য এই সিদ্ধান্তটা দিতে পারি। তারপরে পরবর্তী যে 4 সেকেন্ড সেটার জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। পরবর্তী 4 সেকেন্ডে তার যে শেষ বেগ কোনটা, এটা কি v2 না v3? অবশ্যই v3, কারণ সিতে শেষে সিতে এসে আমাদের এখানে ক্যালকুলেশনটা, মানে অঙ্কের সেগমেন্টটা শেষ হয়েছে, তাহলে সিতে যে বেগটা আছে সেটাই শেষ বেগ হবে। তার মানে এখানে v3 হচ্ছে আমার v ইকুয়াল ইউ প্লাস এর v, ইউ হবে কি আদি বেগ। আদি বেগ কোনটা হবে বলো তো? আমি বি থেকে শুরু করেছি, সিতে শেষ করতেছি, তার মানে বি তে যে বেগ ছিল সেটাই হচ্ছে আমার এখানে আদি বেগ ইউ হিসেবে কাজ করবে। তার মানে ইউ এর জায়গায় আমি বসাবো আসলে v2, কারণ বি তে বেগ ছিল v2, তারপর প্লাস এ, ত্বরণ তো আসলে সব জায়গায় সমান, এটা পুরোটা সুষম ত্বরণে চলতেছিল, তাহলে এটার যে ত্বরণ, এই ত্বরণটাকে আমি ধরে নিয়েছি, তাহলে এ ইনটু কত সময়, সময় টি, তো টি কত, এ বি থেকে সি পর্যন্ত ধরে নিচ্ছি যে টি2, মানে 4 সেকেন্ড হবে আর কি, রাইট? সো দেন পরবর্তীতে আমরা এই যে দেখো একটু আগে যে পেলাম যে v2 মান v1 প্লাস at1, এই মানটা আমি এখানে বসাই দিছি। তো কি হলো, v2 এর জায়গায় v1 প্লাস at1 বসাই দিছি, আর at2 তো ঠিকই থাকলো। দেন হচ্ছে এটাকে ভাঙলে যেটা হচ্ছে যে আমার v1 তো থাকলো, at1, হ্যাঁ, এখানে a এর ভ্যালু কত, সরি t এর ভ্যালু কত, t1 এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড এবং t2 এর ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড, সেটা এখানে বসাই দিছি, মানে v1 প্লাস হচ্ছে 2a প্লাস 4a, মানে 2 সেকেন্ড আর 4 সেকেন্ড বসিয়ে দিয়ে আমি পেয়ে গেলাম v3, যেটা হচ্ছে v1 প্লাস 6a, রাইট? মানে মনে হতে পারে অনেক কাছে আমরা আসলে কি করতেছি, রাইট? আসলে আমি একটু বলি যে আমরা যেহেতু এখানে ত্বরণ নিয়ে কাজ করতেছি, মানে আমাদের যেটা বললাম যে গাণিতিক সমস্যা সব, এই ম্যাথটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আদি বেগ নাই, এবং আদি বেগ বের করার কোনো অন্য ওয়েও নাই। তো আমরা এই জন্য তার বিভিন্ন পজিশনে তার যে বেগ গুলো আছে সেই বেগ গুলো দিয়ে সমীকরণকে ঘুরিয়ে পেঁচিয়ে যতগুলা ভাবে তাদের বেগ গুলা বের করা যায় সেটা চেষ্টা করতেছি। অবশ্যই ডেফিনেটলি এখানে তো আমরা একটা সংখ্যাগত মানে বিষয় পাচ্ছি না, মানে একটা সমীকরণগত একটা মানে একটা ফাংশন পাচ্ছি, এটা আমাদেরকে সাহায্য করবে। তো কিভাবে সাহায্য করবে সেটা একটু পরে বুঝতে পারবো। তো আমরা তাহলে এতটুকু মাথায় রাখি, আমরা এখান থেকে দুইটা ভ্যালু জানি, v2 জানি এবং v3 জানি। v2 হচ্ছে v1 প্লাস 81 এবং v3 মান হচ্ছে v1 প্লাস 6a। ঠিক আছে, এই দুইটা মান আমরা পরবর্তীতে কাজে লাগাবো, বা যদি কাজে নাও লাগাই সমস্যা নেই। তুমি যখন নতুন একটা অঙ্ক করতে যাবা, তুমি হয়তো এখান থেকে এমন একটা তথ্য বের করলা যেটা হয়তো ওই গাণিতিক সমস্যার সমাধানে তোমাকে সাহায্য কাজে নাও লাগতে পারে। তাই বলে কি তুমি যেটা বের করলা ঠিকঠাক যে বের করলা এটার কোনো ভ্যালু না? ডেফিনেটলি ভ্যালু আছে, এগুলো তোমাকে ভাবতে চিন্তা করতে সাহায্য করবে।
সো এইটুকু আমি দেখলাম যে আচ্ছা এই ভ্যালুগুলো থেকে আপাতত আর কোনো কিছু এরপর আর কোনো কিছু ভাবা যাচ্ছে না এখান থেকে, রাইট? আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস নিয়ে ভাববো। তোমাদেরকে বলেছিলাম আমরা যখন চ্যাপ্টার মানে পার্ট 1 এর ক্লাস করেছিলাম, আমরা যখন যে কোনো অসম বেগে গতিশীল বস্তুর জন্য দুইটা বেগ নিয়ে কাজ করা যায়, এই সূত্রগুলো ছাড়াও আরো দুইটা সূত্র নিয়ে কাজ করা যায় বলেছিলাম। সেটা কি? সেটা ছিল গড় বেগের সূত্র, রাইট? মানে গড় বেগ বের করা যায় আদি বেগ শেষ বেগ জানা থাকলে, বা দূরত্ব জানা থাকলে, সময় জানা থাকলে। তো দেখো, যেহেতু আমি দেখতেছি এ থেকে বি বা বি থেকে সি সব জায়গায় আমি আসলে সময়, টোটাল সময়টা জানি, আবার টোটাল সরণটা জানি। তো টোটাল সময় আর টোটাল সরণ দিয়ে তো গড় বেগ নিয়ে কিছু একটা করা যায়। তো তার মানে গড় বেগও একটা অপশন হতে পারে, যেটা করলে আমি হয়তো বা এমন কোনো ক্লু পাইতে পারি যেখান থেকে আমার এই গণিতটা সমাধান হইতে পারে। তো বারবার দেখো, আমি কিন্তু একবারও বলতেছি না যে এইটা করেই সমাধান হবে, কারণ দেয়ার ইজ নো স্পেসিফিক রুল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের মাধ্যমে তুমি করতে করতে একটা অঙ্কের বিভিন্ন শাখা প্রশাখায় তুমি ঢুকে যাবা। ঢোকার পরে দেখবা যে কোনো একটা শাখা প্রশাখা হয়তো কাজ করতেছে না, তো বাট অন্য কোনো মানে দেয়ার ইজ অলওয়েজ এন অল্টারনেটিভ ওয়ে, এবং অলওয়েজ এ ওয়ে যেখান থেকে তুমি নিজেকে বের করে আনতে পারবা। তো আমরা একটা ওয়ে দেখলাম যে আদিবেগ শেষবেগ নিয়ে যত তথ্য এখানে বসানো যায় বাই করে দেখলাম, এটা আপাতত কোনো কাজে লাগতেছে না। এবার গড়বেগ দিয়ে একটু কাজ করে দেখি, ঠিক আছে? তো গড়বেগ দিয়ে কাজ করবো আমরা কিভাবে? আমরা যদি প্রথম 2 সেকেন্ডের কথা চিন্তা করি, তাহলে তার গড়বেগ কত হবে? আমরা জানি গড়বেগ দুইভাবে বের করা যায়। কিভাবে? একটা হচ্ছে টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ দিয়ে, যেটা হচ্ছে প্রথম এই অংশের জন্য হচ্ছে গড়বেগ হবে s1/t1, মানে 30/2, 30/2 আর কি। তো তারপর হচ্ছে আরেকভাবে গড় বেগ বের করা যায় কি, আদি বেগ এবং শেষ বেগের গড় করলে, গাণিতিক যে গড় করলে v1 প্লাস v2/2, মানে নরমালি যে গড়ের যে নিয়ম সেটা আমরা অ্যাপ্লাই করতেছি। এবং এইটাও কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, কারণ দেখো আমি বলছিলাম যে এইটা সব ধরনের অসম বেগের জন্য অ্যাপ্লাই করা যাবে, বাট এইটা u প্লাস v/2 গড় মানে গড়ের সাধারণ নিয়মটা সেটা ব্যবহার করা যায় শুধুমাত্র তাদের জন্য যাদের কিনা সুষম ত্বরণ হচ্ছে। এবং যখনই আমাদের কোনো অঙ্ক আমরা এরকম দেখবো, আমাদের বুঝে নিতে হবে আমরা সুষম ত্বরণ নিয়েই কাজ করতেছি। যদি ইনকেস এটা অসম ত্বরণ হইতো, মানে এটার বেগের বৃদ্ধির হারটা ঠিকঠাক না থাকতো, সুষম হারে না হইতো, তাহলে এইখানে আসলে কোনো লজিকই খাটতো না, এই ম্যাথ কোনোদিন সমাধানই হতো না। তো আমাদের ধরেই নিতে হবে যে এটা সুষম ত্বরণে যাচ্ছে। তো তাহলে এটার গড়বেগ দুই রকম, একটা হচ্ছে s1/t1, আর একটা হচ্ছে আদিবেগ আর শেষবেগ, মানে v1 আর v2 কে আমি জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? এই দুটাকে করলাম। তো এটাও গড়বেগ, এটাও কিন্তু এখন গড়বেগ। তো এই দুইটাই যদি গড়বেগ হয়, তাহলে দুইটাকে আমি সমান বলতে পারি। তো সমান বলে আমি বলতেই পারি যে s1/t1 ইজ ইকুয়াল টু হচ্ছে v1 প্লাস v2/2। আমি একটু কমেন্ট চেক করব এক্ষুনি যে এতটুকু পর্যন্ত এই অঙ্কে যে কয়েকটা কথা বলছি কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা কঠিন লাগতেছে কিনা। আমি কথা জি, ভাইয়া 6 নাম্বার ম্যাথটা তো অনেকে বলতেছে যে মানে একটু বুঝতে প্রবলেম হচ্ছে, তো 6 নাম্বারটা আরেকবার যদি একটু রিপিট করেন তাহলে আই গেস তাদের জন্য বেটার হবে। আমরা 6 নাম্বার কিন্তু এখনো মানে অর্ধেকও শুরুই করিনি, আমরা কোয়ার্টারও স্টার্ট করিনি, শেষও করিনি, আমরা 6 নাম্বারের মধ্যেই আছি এখন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা তো তাহলে যে ঘটনাটা হচ্ছে যে আমি আরেকবার রিপিট করতেছি, এ থেকে সে বিতে আসছে, বি থেকে সিতে গেছে, এ থেকে বিতে 30 মিটার, 2 সেকেন্ডে 30 মিটার পথ গিয়েছে, এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার। তো আমরা এতটুকুর মধ্যে কাজ করার চেষ্টা করতেছি, এবং এখানে হচ্ছে যে তার আদিবেগ কত আমরা জানি না। তো আদিবেগ জানি না, বাট তারপরে বস্তুটা ত্বরণ বের করতে হবে। তো যেহেতু বস্তুটা ত্বরণ বের করতে বলছে, মানে এটা অবশ্যই একটা সুষম ত্বরণ, আর তো ফিক্সড মান কোনোদিন বের করতে বলতে পারতো না। তো সুষম ত্বরণেই যাচ্ছে। তো আমরা প্রথমে এ থেকে যে বি অংশ, মানে 2 সেকেন্ডের যে অংশ, সেটার জন্য হিসাব করতেছি। তাহলে এ থেকে বিতে সে আসছে 2 সেকেন্ড সময় লাগে এবং 30 মিটার ডিস্টেন্স কভার করছে। এবং আমরা ধরে নিছি যে এতে তার বেগ ছিল v1, বিতে তার বেগ ছিল v2। তো আমরা গড় বেগের হিসাব যদি করি, তাহলে গড় বেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখান থেকে এখান পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব s1, আর হচ্ছে মোট সময় t1, s1 এবং t1 কে জাস্ট ভাগ দিছি, ও বের হয়ে আসছে একটা গড় বেগ। একইভাবে আবার v1 আর v2 যেহেতু তাদের দুইটা পয়েন্টে বেগের, মানে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও তো আসলে তাদের গড় পাওয়া যায়। তো এই দুইটাই আসলে সমান, এবং এই দুইটাকে আমি সমান করে বলতেছি যে এই ইকুয়েশনটা আমরা দাঁড় করাইলাম যে s1/t1 ইজ ইকুয়াল টু হচ্ছে v1 প্লাস v2/2, যেহেতু এই দুটাকে আমি সমান বলতে পারি। তো এখন দেখো s1t1 এর ভ্যালু তো আমি জানি 32, তাহলে 30/2, তারপর হচ্ছে v1 প্লাস v2। এখন দেখো ওই যে আমরা একটু আগে v1, v2, v3 এদের মান বের করছিলাম, সেই মানটা আমরা এখন এখানে বসাবো। v1 এর মান তো আমরা বলতে কোনোভাবেই পারতেছি না, ওইটা বলতে পারলে তো আমাদের সকল সমস্যার সমাধানই হয়ে যেত।
ওইটাকে রাখতেছি আমরা। দেন হচ্ছে v2 কে বদলে আমি জানি v2 ইজ ইকুয়াল টু কত বের করছিলাম একটু আগে, v1 প্লাস 81, ওই মানটা এখানে বসাই দিয়েছি, v1 প্লাস 81 বাই 2। ঠিক আছে, তাহলে 30/2 হচ্ছে 15। তারপর এখান থেকে দুইটা v1 কে যোগ করলে 2v1 আর হচ্ছে 2a। এ কেন 2 কে কিভাবে আসলো, t1 এর মান তো 2 সেকেন্ড, সো এটা বসিয়ে দিয়েছি এবং এ তো এ থাকলোই বাই 2। তার উপর থেকে 2 কমন নিলে নিচের 2 এর সাথে কাটাকাটি করে চলে যায়, তাহলে থাকে শুধু v1 আর a। তাহলে অতএব আমরা বলতে পারি যে v1 প্লাস a ইজ ইকুয়াল টু 15। সো আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম যে v1 আর a কে যোগ করলে 15 পাওয়া যায়। সো আমরা তার মানে কি করলাম খেয়াল করো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আরেকবার দেখি যে প্রথমে আমরা কি করলাম, এ বি সি তিন বিন্দুতে ধরে নিলাম তার বেগ হচ্ছে v1 v2 এবং v3। এ থেকে বি আসছে 30 মিটার, সময় লাগছে 2 সেকেন্ড। বি থেকে সি তে আসছে 150 মিটারে এবং সময় লাগছে 4 সেকেন্ড। এবং আমরা প্রথমে এই বি তে তার শেষ বেগ v ইকুয়াল ইউ প্লাস এটি এই সূত্র দিয়ে বসিয়ে নিয়েছি। তারপর সি তে তার শেষ বেগ v3, এটার একটা মান বের করে নিয়েছি। জাস্ট একটু এখন দেখলেই সবাই বুঝে যাবা, বা যখন আমরা নোটটা দেখবো তখন আমরা বুঝে যাব যে এখানে আসলে কি হচ্ছে। সো মানে কি ক্যালকুলেশনটা করেছে এটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে। সো তাহলে এই দুইটা মানকে বের করে বসেছিলাম, তারপরে গড় বেগের হিসাব ধরছি এবং গড় বেগের হিসাব ধরে এই দুইটাকে সমান করে ফাইনালি একটা জিনিসে পৌঁছাতে পারছি আমি, এবং আগের যে মানটা ব্যবহার করে যে v1 প্লাস a ইজ ইকুয়াল টু 15। আচ্ছা, এখন পর্যন্ত এটা আমাকে কোনো কিছু মানে তথ্য দিচ্ছে না। এবার একটু খেয়াল করো, আমি জাস্ট a থেকে b অংশের জন্য কাজ করে আমি v1 প্লাস a ইকুয়াল 15 এরকম একটা ফর্ম পাইছি। তাহলে আমি বি থেকে সি অংশের জন্য কাজ করে এরকম একটা ফর্মুলা কি পাবো না, ভ্যালু পাবো না? এবং যদি পাই তখন ওই দুইটা সমীকরণ দিয়ে কিন্তু আমি নরমালি যে আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধানের নিয়ম আমরা জানি, সেটা দিয়ে হয়তো কোনো একটা ভ্যালু আমি বের করতে পারবো। সো কিভাবে কি হবে আগেই ভাবার দরকার নাই, আমরা এটা বের করলাম। তো এ থেকে বি অংশের জন্য গড় বেগের হিসাব করে এটা পাইলাম। এবার করবো কি, একই কাজ করবো বি থেকে সি অংশের জন্য। সো আমরা বি থেকে সি অংশের জন্য যদি চিন্তা করি, বি তে বেগ হচ্ছে v2 এবং সি তে বেগ হচ্ছে v3, এবং বি থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s2 মানে 150 মিটার, আর টাইম হচ্ছে t2 4s। তাহলে এই পরবর্তী যে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডের জন্য এটার যে গড় বেগ এটা দুইভাবে হতে পারে, আবার আগের মতো টোটাল দূরত্বকে টোটাল সময় দিয়ে মানে s2 কে t দিয়ে ভাগ দিয়ে, এবং কিভাবে হতে পারে আদি বেগ এবং শেষ বেগের গড় করে মানে v3 প্লাস হচ্ছে v2 বাই 2। সো গেল এই বিষয়। সো তার মানে আমরা এখন আবারও একই জিনিসে দাঁড়ালাম, দুই ধরনের গড় পাইলাম এবং দুইটাই যেহেতু গড় মান বের হইছে, তাহলে এই দুইটাকে আমি সমান বলতে পারি, মানে s2 বাই t2 ইজ ইকুয়াল টু v2 প্লাস v3 বাই 2। সো দেন আমরা জাস্ট s2 t2 এর মান বসালাম 150/4। তারপর দেখো এখানে কি হলো, এই যে v2 এবং v3 দুইটা ভ্যালু আছে, আমরা একদম প্রথম ধাপে v2 এর মান একটা বের করে নিয়েছি, আবার v3 এর একটা মান বের করে নিয়েছিলাম, রাইট? এখন ওই দুটো আমাকে কাজে দিবে। সো আমরা v2 এর মান বের করেছিলাম v1 প্লাস 81, আর v3 এর মান বের করলাম v1 প্লাস 6a। আমরা যদি যখন ম্যাথটা করব, পুরো ম্যাথটা একদম ফার্স্টের পাতাটা যদি আমরা উল্টায় দেখতে না পারি তাহলে একটু সমস্যা হবে। সো যেহেতু আমরা স্লাইডের মাধ্যমে দেখছি, সো এই জন্য আমি কিন্তু ওই জায়গায় আবার যাচ্ছি না। সো আশা করি তোমরা যখন নোটটা দেখে নিবা বুঝে যাবা। জাস্ট একটু আগে যে মানটা বের করছি ওইটাই এখানে বসাইছি, আর কোনো নতুন কোনো ভ্যালু বসাই নেই, ঠিক আছে? তাহলে v2 আর v3 মানটা বসাই দিলাম, ফাইন। তো এই পাশে পাইলাম 37.5। তো এখানে দেখো দুইটা v1 পাইছি, তো দুইটা v1 কে যোগ করলে 2v1 পাওয়া যায়। আবার এখানে 81, এটার মান হচ্ছে আসলে a তো এই থাকবে, এর মান তো বসাতে পারবো না, এ তো জানি না, বাট t1 এর ভ্যালু তো জানি 2। তারপর হচ্ছে 6 এ তো 6a, মানে এখানে আলটিমেটলি 2a আর 6a থাকতেছে, তো দুইটাকে যোগ করে আমি পাচ্ছি 8a। দেন আবার এখানে সামনে 2 কমন নিলে পরে থাকবে v1 আর হচ্ছে 4a, আর নিচে 2 কাটা চলে যাবে। তো দিন শেষে আমার কাছে পড়ে থাকবে v1 প্লাস 4a ইজ ইকুয়াল টু 37.5। তাহলে দেখো একটু আগে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা কি সমীকরণ ছিল আমাদের কাছে, সেটা ছিল v1 প্লাস a, মানে এখানে v আর a এই দুইটা জিনিস নিয়ে কাজ করতেছি, v1 আর a। আর এখানেও আমি শেষমেশ v1 আর a দিয়ে একটা ইকুয়েশন বের করতে পারছি, রাইট? তো এটা করার জন্য আমরা কি করলাম, আমরা প্রথমে এই v2 এবং v3 এর একটা মানে সমীকরণিক মান বের করে নিলাম, যেটা কিনা পরবর্তীতে আমরা গড় বেগ দিয়ে এ বি অংশের জন্য গড় বেগের হিসাব করলাম এবং বিসি অংশের জন্য গড় বেগের হিসাব করলাম। সেটা আমাকে সাহায্য করলো দুইটা ইকুয়েশন পাইতে। তাহলে আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাইলাম। প্রথমে পাইলাম v1 প্লাস a ইকুয়াল 15, এ বি অংশের জন্য ইজ ইকুয়াল টু 15।
তারপরে দ্বিতীয় অংশে বি সি অংশের জন্য করে আমি একই জিনিস পাইলাম v1 প্লাস 4a ইজ ইকুয়াল টু 37.5। তো এই দুইটা ইকুয়েশনের মধ্যে আসলে আমাদের দুইটা চলক আছে, একটা হচ্ছে v1 আর একটা হচ্ছে a। তাহলে এই দুইটা সমীকরণের যদি দুইটা চলক বিশিষ্ট দুইটা সমীকরণ আমাদের কাছে থাকে, তাহলে সেই দুটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু একটা সমাধান বের করা যায়। দ্বিঘাত সমীকরণের নিয়ম জানি, আমরা এটাই করব। আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ দিব, এবং বিয়োগ দিলে দেখো v1 কাটা চলে যাচ্ছে, আমার কাছে পড়ে থাকতেছে থ্রাইস a ইজ ইকুয়াল টু, এই দুটা বিয়োগ করলে 22.5 থাকতেছে। তো দেখো তাহলে ঘটনাটা দাঁড়ালো আমরা এখান থেকে a এর ভ্যালু বের করে ফেলতে পারলাম 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই হচ্ছে আমাদের ত্বরণটা বের হলো ইউ এর সাহায্য ছাড়া। মানে আমাদের এত কিছু করার উদ্দেশ্য ছিল, জাস্ট ইউ যেহেতু নাই, ওকে ছাড়াই আমাদের এখন দেশ চালাইতে হবে। হ্যাঁ, এই জন্য আর কি আমাদের ওই ইউ কে বাদ দিয়ে এর ভ্যালু বের করার জন্য এত পরিশ্রম করতে হলো। তো আমি আবার প্রথম থেকে রিপিট করতেছি। আমি জানি অঙ্কটা বুঝতে সবার সমস্যা হচ্ছে, কারণ লম্বা ধাপের অঙ্ক একসাথে পুরোটা ফার্স্ট ক্লাস দেখতে পারতেছি না। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। সো প্রথমে কি ছিল, আমাদের বস্তুটা 2 সেকেন্ডে 30 মিটার গেল, এ থেকে বিতে আসলো, 4 সেকেন্ডে 150 মিটার গেল এবং সিতে আসলো। এবং আমরা ধরে নিছি এতে বেগ v1, বিতে বেগ v2, সিতে বেগ v3, জাস্ট 1 2 3 করে নিছি। ওকে, তো আমরা করলাম কি, প্রথম ধাপে ইউ নিয়ে v1 নিয়ে কাজ করতে পারবো না, আমরা v2 নিয়ে কাজ করলাম। কারণ v2 হচ্ছে আসলে এবি অংশের শেষ বেগ, এবি অংশের শেষ বেগ হচ্ছে v2, এবং সেখানে b ইকুয়াল ইউ প্লাস at, এই সূত্র ব্যবহার করে v2 ইজ ইকুয়াল টু v1 প্লাস at1 বসাই ফেললাম। জাস্ট এখন দেখলেই বুঝে যাও, ছবির সাথে এটা মিলাবা, তাহলে বুঝতে কোনো সমস্যা থাকবে না। তারপর হচ্ছে পরবর্তী 4 সেকেন্ডের জন্য তার শেষ বেগ হচ্ছে কি, মানে বি থেকে সি তে আসলো, শেষ বেগ v3, v3 এর একটা মান বের করলাম, এবং এই সূত্রটার মান এই যে v2 এর মানটা এখানে কাজে লাগলো, সেটা বসায় আমি v3 এর দিন শেষে একটা মান পেলাম, সেটা হচ্ছে v1 প্লাস 6a। সো এই দুইটা সমীকরণকে আমি ব্যবহার করার জন্য রেখে দিলাম। পরবর্তীতে আমরা করলাম কি, আবার এবি অংশে ফিরে আসলাম। তো এবি অংশের জন্য আমি গড়বেগ বের করলাম, দুইভাবে গড়বেগ বের করলাম, এবং দুইটা সমীকরণকে যে দুইটাই যেহেতু সমান, সেখান থেকে সমাধান করে দিন শেষে আমি পেলাম v1 প্লাস a ইজ ইকুয়াল টু 15। তারপর একইভাবে বি থেকে সি অংশের জন্য আমি একই কাজ করলাম, এবং গড়বেগের হিসাব করে শেষমেশ একটা সমাধানে দাঁড় করালাম যে v1 প্লাস 4a ইজ ইকুয়াল টু 13.75। তো ওই দুইটা সমীকরণকে পরবর্তীতে আমি কি করলাম, বিয়োগ করলাম, এবং যেহেতু দুইটাতেই v1 ছিল, v1 একটা একটা করে ছিল, তো দুইটা কাটাকাটি মানে v1 বাদ হয়ে গেছে, বাট আমার কাছে পড়েছিল thrice equal to 22.5, and that's how we got the acceleration rate, মানে আমরা ত্বরণের মানটা পেয়ে গেলাম। সো এই হচ্ছে আমাদের প্রথম ধাপটা। সো এতটুকু ত্বরণের মান যেহেতু বের করে ফেলছি, এখন আমাদেরকে আর কেউ আটকাইতে পারবে না। সো আশা করি যাদের সমস্যা হচ্ছিল, এখন সমস্যাটা হয়ে মানে সলভ হয়ে গিয়েছে। দেখি সবাই বুঝতে পারছি কিনা। হ্যাঁ, আমরা মনে হয় এখন বুঝতে পেরেছি এখন। হ্যাঁ, সবাই জানাচ্ছ যে বুঝতে পারছো, ধন্যবাদ। তো আশা করি আমাদের এত লম্বা সময় নিয়ে অঙ্কটা বোঝা সার্থক হয়েছে। সো তাহলে আমরা ত্বরণের মান পেয়ে গেছি, এখন আমাদের আটকায়কে আমাদের কি করতে হবে, আদিবেগও বের করে দিতে পারবো আমি এখন। কারণ কি, আমরা যেখান থেকে জানি v1 প্লাস a = 15, তো ত্বরণের যে এর যে মানটা পাইলাম সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম v1 এর মান হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড। তো তার মানে এটার ত্বরণের মান ছিল 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এটার আদিবেগ মানে একদম যখন শুরু করেছিল তখন তার আদিবেগ মানে v1 ও ছিল 7.5 মিটার পার সেকেন্ড, মানে দুইটা ভ্যালু 7.5 ছিল। তো বের করে ফেললাম। এখন আরেকটু ছোট্ট পার্ট বাকি আছে। কি বলা আছে, যে ত্বরণ স্থির থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। মানে সি তো সে ডেফিনেটলি থাইমা যায় না, আরো কন্টিনিউ করছে, বাট পরবর্তী সি থেকে আরো 1 সেকেন্ড দূরে ধরো সে ডিতে আসছে, এবং আমাদেরকে প্রশ্ন করছে সি থেকে ডিতে ওই 1 সেকেন্ডে সে কত দূর গেল, মানে s3 এর ভ্যালু আমাদের কাছে চাইলো। তাহলে এখানে কি টেকনিক ইউজ করব, একটু আগে আমরা দুইটা এরকম ম্যাথ করে আসলাম দূরত্ব রিলেটেড। কি করব, আমরা একদম এ থেকে ডি পর্যন্ত আগে দূরত্বটা বের করে নিব। এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করলে কি সুবিধা, এ থেকে ডি অংশের জন্য কাজ করলে এই হবে আমার আদিবেগ, যেটার মান আমি অলরেডি জানি, এবং ত্বরণের মানও আমি জানি। আমাদেরকে আর কি আটকাবে, আমরা চোখ বন্ধ করে s = ut প্লাস হাফ এর স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করে ফেলতে পারবো। এবং এখানে s = ut প্লাস হাফ এর স্কয়ার বা টি কত বের করব, এটা টি এর মান কত বসাবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করো, এ থেকে বি তে লাগছে 2 সেকেন্ড, বি থেকে সি তে লাগছে 4 সেকেন্ড, কত হলো 6 সেকেন্ড। তাহলে সি থেকে ডি তে পরবর্তী 1 সেকেন্ড কত হলো 7 সেকেন্ড। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করব কত সেকেন্ডের জন্য, 7 সেকেন্ডের জন্য। তাহলে টি যদি 7 সেকেন্ড হয়, তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব s = ut প্লাস হাফ এর স্কয়ার
মানগুলা বসাইলাম, পেয়ে গেলাম 236.25 মিটার। তার মানে এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে 236.25 মিটার। এখন এ থেকে বি পর্যন্ত সি পর্যন্ত দূরত্ব কত? সেটা তো 30 প্লাস 150 মানে 180। তাহলে 180 যদি আমি এখন বিয়োগ করে দিই এটা থেকে, তাহলে তো আমি আসলে পেয়ে যাবো সি থেকে ডি পর্যন্ত কত। মানে এ থেকে ডি পর্যন্ত টোটাল দূরত্ব থেকে এ থেকে সি পর্যন্ত দূরত্বটুকু বাদ দিব, তাহলে তো সি থেকে ডি পড়ে থাকবে। তাহলে দিন শেষে আমি পেয়ে গেলাম 56.25 মিটার, এন্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ত্বরণের মান 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা হচ্ছে 56.25 মিটার, যেটা সে যাবে পরবর্তী 1 মিটার দূরত্বে। সো আশা করি যে আমরা সবাই জিনিসটা বুঝে গেলাম। সো এই ছিল আজকে আমাদের যে এই একটু ক্রিটিক্যাল টাইপের একটা অঙ্ক। তারপর হচ্ছে আমরা আজকে আরো একটা অঙ্ক দেখব, একটা অঙ্ক, বেশি না, বেশি কঠিন না। সো আশা করি সবাই বুঝতে পারবো। আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি, প্রবলেম নাম্বার 7। তো এটা হচ্ছে বন্দুকের অঙ্ক, ঢিসা ঢিসা করতে হবে। তো দেখো একটা বন্দুকের গুলি একটা দেয়ালের মধ্যে 3 সেন্টিমিটার ভেদ করার পর অর্ধেক বেগ হারায়, মানে কেউ একজন গুলি করছে, সেটা দেয়ালের মধ্যে ঢুকছে এবং প্রবেশ করার পর কতটুকু প্রবেশ করার পর 3 সেন্টিমিটার প্রবেশ করার পর সে তার বেগ অর্ধেক হারাচ্ছে। তার মানে সে যে বেগ নিয়ে দেয়ালের মধ্যে ঢুকতেছিল, আমরা যে ছবি দেখতেছি, 3 সেন্টিমিটার ঢুকে যাওয়ার পর তার বেগটা জাস্ট অর্ধেক হয়ে গেছে। তো আমরা যদি ধরে নেই যখন সে দেয়ালে ঢুকতেছিল তার আদি বেগ, মানে ওইখান থেকে তো আমাদের অঙ্ক শুরু, এটাই আদি বেগ হবে। তো আদি বেগ হচ্ছে u1। তাহলে 3 সেন্টিমিটার ঢোকার পরে তার শেষ বেগ যদি v1 আমি ধরে নেই, তাহলে v1 কত হবে? আসলে আদি বেগের অর্ধেক, মানে u1/2। এটাই আমাদের বুঝতে হবে। তো এটা আমরা তুলে ফেললাম। তারপর হচ্ছে প্রশ্ন করছে এখন যে গুলিটি দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে। এখন দেখো এখানেও ঝামেলা। কি ঝামেলা? আদিবেগ নাই, আবারও আদিবেগ নাই, আবারও ত্বরণের মান নাই। তাহলে এখন আমরা এখানে করবোটা কিভাবে? আমরা এই সমস্যাটা সমাধান করব। আচ্ছা, তো এইখানে সমস্যার সমাধানটা আমাদের জন্য তুলনামূলক ইজি হবে। কেন? কারণ আমরা আদিবেগ এবং শেষ বেগের একটা মানে ক্লু জানি যে আদিবেগ যা হবে শেষ বেগ তার অর্ধেক হবে। মানে একটু আগের অঙ্কে যেমন আদিবেগ শেষ বেগের কোনো ক্লু ছিল না, আমাদের সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হয়েছে, এখানে সেটা করতে হবে না। তো আমি কি জানি, আমি ধরে নিব তাহলে আমরা এখানে আদিবেগ, শেষ বেগ এবং এস এই তিনটা নিয়ে কাজ করতে পারবো। তো এখন ইউ, ভি এবং এস এই তিনটা নিয়ে একসাথে কাজ করে কোন সমীকরণ? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এবং এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এবং এখানেও আমরা আসলে u1 u2 v1 v2 মানে এগুলো ধরে নিব। কেন? কারণ এখানে অঙ্কটা হচ্ছে দেখো প্রথম 3 সেন্টিমিটার প্রবেশ করছে, তো ওইখানে ওইটুকু নিয়ে আমরা কাজ করতেছি, বাট প্রশ্ন তো ওইটুকুর মধ্যে করে নাই। প্রশ্ন করছে যে গুলিটি দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে। কারণ 3 সেন্টিমিটার যাওয়ার পরে সে থেমে যায় নাই, সে তার কিছু বেগ ছিল, ডেফিনেটলি সে থামার কথা তো বলে নাই। তার মানে আরো কিছু দূর সে আগাবে। তো এই যে বুলেটটা চলতেছিল, চলার সময় তাকে বাধা দিয়ে কন্টিনিউয়াসলি তার বেগটাকে কমায় দিছে দেয়ালটা, মানে বুলেটটার কি হয়েছে এখানে? মন্দন হয়েছে, রাইট? তো আমরা যদি ধরে নেই যে বুলেটটার মন্দনের মান এখানে এ, তাহলে আমরা বলতে পারি যে v স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2s, বা এখান থেকে v1 স্কয়ার ইজ ইকুয়াল টু u1 স্কয়ার প্লাস 2as1। মানে আমরা প্রথম 3 সেন্টিমিটারের হিসাবের মধ্যে এখনো আছি, এর বাইরে আমরা বের হইনি। তাহলে এখান থেকে আমি এ বের করার চেষ্টা করতেছি। তাহলে আমরা জাস্ট সবকিছু বাদ দিয়ে এ কে এক পাশে নিয়ে চলে আসলাম, তারপর এ কে এক পাশে রাখলে এই পাশে আমি পাচ্ছি যে v1 স্কয়ার মাইনাস u1 স্কয়ার বাই 2s1। এইটুকু, এটা জাস্ট সাধারণ সমীকরণের পক্ষান্তরের নিয়ম, এটাতে কারো বোঝার সমস্যা থাকার কথা না। এটাতে বোঝার সমস্যা থাকলে আসলে কিছু করার নেই, কারণ আমরা যেহেতু যথেষ্ট ম্যাচিউর হয়েছি, আমি নিঃসন্দেহে ধরে নিতে পারি যে এই প্রসেসটা তোমরা জানো। সো তাহলে এখন এর ভ্যালু তাহলে কি পাইলাম? এইটা। সো আমরা এখন v1 এর ভ্যালু বসাই। v1 এর মানকে তো আমরা u1/2 ধরে নিয়েছিলাম, তাহলে u1/2 হোল স্কয়ার মাইনাস u1 স্কয়ার বাই 2 ইনটু 0.03। সো সব ঠিকঠাক থাকলো। এখন এই মানগুলো বসিয়ে আমরা দিন শেষে পাইলাম যে a ইজ ইকুয়াল টু মাইনাস u1 স্কয়ার বাই 0.08। দেখো মাইনাস পেয়েছি, তার মানে যে মন্দন হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। বাট এখানে স্পেসিফিক ভ্যালু পাইলাম না, তার সাথে ইউ ইনক্লুড থাকলো। বাট তাতেও সমস্যা নাই, এই মানটা দিয়ে এখন কিছু করা যায় কিনা আমরা সেটাই দেখবো। তাহলে আমি ধরে নিতে পারি আমার কাছে এখন এ এর একটা ভ্যালু আছে, মানে এর একটা ক্লু আমার কাছে আছে। তাহলে ইউ জানি, ভি জানি, এ এর ক্লু জানি। তো এখন আমরা চলে যাব পরের অংশে। পরের অংশে মানে কি? মানে এখানে আমরা প্রথম 3 সেন্টিমিটারের মধ্যে কাজ করলাম, বাট বুলেটটা তো 3 সেন্টিমিটার পরে থামে নাই, তারপরে আরো কিছু দূর গেছে, গিয়ে থামছে। সো যেহেতু বুলেটটা আরো কিছু দূর গিয়ে থামছে, ধরলাম ওই পরবর্তী অংশটুকু যতটুকু বুলেট গেল সেই দূরত্বটা হচ্ছে s2। প্রথম ধাপটা ছিল s1, প্রথম 3 সেন্টিমিটার ছিল s1, পরে যতটুকু আরো গিয়ে থামলো সেটাকে ধরলাম s2, তাহলে সেখানে সমান হচ্ছে s2।
বাট ত্বরণের মান তো পুরো রাস্তা জুড়ে এক থাকবে, সে তো একটা দেয়ালের মধ্যে প্রবেশ করছে, তার মানে দেয়ালের মধ্যে যতই প্রবেশ করুক না কেন, দেয়ালের ভেতরে যদি সে থাকে, তার দেয়ালের বাধাদানকারী বল যেটা তাকে তার মন্দন ঘটাইতেছে সেটা সবসময় একই রকম থাকবে। তার মানে ত্বরণের মান একটু আগে যেটা বের করলাম সেটা আসলে পরবর্তী যে অংশ সেখানেও আমাদের কাজ করবে, পরবর্তীতে বুলেটটা যত দূরে যাক ওই একই ত্বরণের ভ্যালু কাজ করবে। ত্বরণের ভ্যালু এটাই বসাই দিলাম। বাট এখন খেয়াল করো, এখন আসলে আমাদের আদিবেগ শেষ বেগ একটু হিসাব করতে হবে। কিরকম? বুলেটটা যখন 3 সেন্টিমিটার প্রবেশ করে থামলো, সরি থামে নাই, 3 সেন্টিমিটার প্রবেশ করছে, তখন তার শেষ বেগকে আমরা ধরেছিলাম v1, রাইট? বাট এখন তো ওইখান থেকেই অঙ্কটা শুরু হয়েছে পরের ধারে। তার মানে কি, প্রথম 3 সেন্টিমিটার পরে যেটা শেষ বেগ, পরবর্তী অংশের জন্য সেই শেষ বেগটাই আদি বেগ। তার মানে আমাদের আদি বেগ যদি হয় এখন u1, u2, তাহলে সেটাই হচ্ছে আসলে আমাদের আগে ধরা v1, যেটার মান হচ্ছে আসলে u1/2। তো আশা করি বুঝতে পারছি। সো তার মানে আদি বেগ হচ্ছে ওই u1/2 থাকতেছে, এবং শেষ বেগ কত? 0, কারণ এখন তো সে একদম থেমে গেছে। আমরা সেই পর্যন্ত হিসাব করতেছি, থামার কতটুকু প্রবেশ করবে তারপরে আর যাবে না, মানে থেমে যাবে, তাহলে v0। তাহলে এইখানেও আমরা একই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি যে v স্কয়ার ইকুয়াল প্লাস 2s। তো এখান থেকে আমরা কি বের করতে চাই? s2 বের করতে চাই। মানে এখানে জাস্ট 2 বসাইলাম, v2 আর মানে v2 স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু u2 স্কয়ার প্লাস 2as2। তো দেন এখান থেকে আমরা হচ্ছে s2 মান পেলাম এত। তো এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। তো মান বসিয়ে দিলাম যেহেতু v0, তাহলে এখানে বাদ মানে v0 স্কয়ার হয়ে যাচ্ছে। দেন নিচে হচ্ছে 2, এই সবগুলা মান জাস্ট আমরা অ্যাজ এখানে আমরা যা যা ধরছি সেগুলো বসাই দিলাম। তো এগুলো বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে এসে কি হলো, এখানে আছে u1/2 হোল স্কয়ার, এখানে u1/0.08 স্কয়ার, মানে এটার উপর স্কয়ার আছে। তো তাহলে ঘটনাটা যেটা দাঁড়াইলো যে এখানে u1 আর u1 তো এখন কাটাকাটি চলে যাবে। তার মানে কি, আমরা আবারও এই জায়গা থেকে u1 কে এলিমিনেট করে দিতে সক্ষম হলাম। তার মানে ইউ কে আমরা ব্যবহার করলাম, বাট ঘুরিয়ে ব্যবহার করলাম এমন ভাবে যে ওর মান আমার দরকার পড়লো না আগের অঙ্কটার মতো। সো ইউ কাটাকাটি চলে গেলে আমাদের তো আর কোনো কষ্টই নেই, জাস্ট পড়ে থাকতেছে আমাদের কিছু সংখ্যা। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম 0.01 মিটার, বা এটাকে সেন্টিমিটারে যদি কনভার্ট করি তাহলে 1 সেন্টিমিটার হয়। তো তার মানে বুলেটটা আর কত দূর যাবে? আর 1 সেন্টিমিটার যাবে, এবং তখন গিয়ে সে থেমে যাবে, শূন্য হয়ে যাবে। মানে বলা যায় যে বুলেটটা টোটাল 4 সেন্টিমিটার দেয়ালের মধ্যে প্রবেশ করবে। সো আমাদের উত্তরটা এখানে হবে আসলে 1 সেন্টিমিটার, কারণ চাইছে আর কত দূর যাবে। সো এই হচ্ছে আমাদের বুলেটটার সমাধান। সো এই টাইপের অঙ্ক প্রচুর আসে, তো এইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরকম কিছু অংশ আছে, যেসব অংশে কিছু ম্যাথ আছে এখানে যেমন সুন্দর করে ইউ কাটাকাটি হয়ে গেল, ওখানে কাটাকাটি করার জন্য সমীকরণটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আনতে হয়। সো এই জন্য কিন্তু একটু প্র্যাকটিসটা জরুরি। সো আমরা সবাই পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করব। সো আজকে মোটামুটি আমাদের এই কয়েকটা প্র্যাকটিসই যথেষ্ট আই থিঙ্ক, কারণ আমরা 6 নাম্বার যে অঙ্কটা করলাম সেটা অনেক লম্বা সময় নিয়ে করেছি, এবং আমরা যদি একটু ভালো করে ম্যাথগুলো অবজার্ভ না করি, আজকের মধ্যে জিনিসগুলো মাথার মধ্যে না ঢোকানোর চেষ্টা করি, তাহলে হয়তো একটু কষ্ট হতে পারে। তাই আমরা ক্লাসের শেষে বা আমরা যখনই সাথে হাতে আমাদের নোটটা পেয়ে যাব, বা আমাদের ভিডিও তো রেকর্ডেড থাকতেছে গ্রুপে, তো আমরা সেইটা দেখে দেখে বারবার যেই জায়গাতে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো একটু বারবার দেখবো। আমি নিজেই এক কথা অনেকবার আজকে বলার চেষ্টা করেছি যে জায়গায় জায়গায় মনে হয়েছে তোমাদের সমস্যা হবে, বাট তারপরেও যদি সমস্যা থাকে সেটা করো। আর ডেফিনেটলি আরো কোনো প্রবলেম থাকলে ইনবক্স মি, ঠিক আছে? আমি চেষ্টা করব সময় বের করে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো আরেকটা ক্লাস হবে গাণিতিক সমস্যা, সেটা করার পরে তারপরে গিয়ে আমি করবো কি, তোমাদের যে কোশ্চেন অ্যান্সার যে ক্লাসটা সেটা নিব। কারণ আগে যদি ম্যাথ প্রবলেম আমি যেগুলো তোমাদের করাবো সেগুলোর মধ্যে হয়তো অনেকের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাওয়া, তাই আগেই আমরা সেটা না করে আমরা আগে 2টা ম্যাথের ক্লাস করে ফেলি। দেন তারপরেও আরো টুকিটাকি ম্যাথের প্রবলেম থাকবেই জানা কথা, সেগুলো নিয়ে আমরা আরেকদিন আরেকটা ক্লাসে বসবো। সো আশা করি আজকে আজকে আমরা এই পর্যন্ত যদি থাকি তাহলে হয়তো সবার জন্য বেটার হয়। তো আমি মমোর কাছে চলে যাচ্ছি। মমো দেখি সব ওদের রেসপন্স কি, আর কি কি করা যেতে পারে। জি ভাইয়া, আজকে ক্লাস সবাই স্যাটিসফাইড, সবাই বুঝতে পারছে। অনেকে একটু ম্যাথে 6 নাম্বারটা একটু হয়তো জটিল লাগছে, তাদের ক্ষেত্রে বলবো ভিডিওটা একটু টেনে দেখার জন্য। আর পিডিএফটা হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব খুব তাড়াতাড়ি আসার পরে। আর তো এইটুকুই ভাইয়া থাকবে। আর হচ্ছে পিডিএফটা তো তাড়াতাড়ি দিয়ে দিব এই। আর এমনিতে ক্লাসটা সবাই পছন্দ করছে, আর সবাই মানে
স্যাটিসফাইড যেটা বলবো। আচ্ছা ঠিক তো আছে, আমার পক্ষ থ্যাংক থেকে ইউ last ভাইয়া, তাহলে একটু আমার পক্ষ থেকে লাস্ট ম্যাচটা হচ্ছে যে আজকে যে টাইপের ম্যাথগুলো তোমরা করলা, ডেফিনেটলি আমি প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে দেখাইছি, বাট বইয়ে তো একটা অঙ্ক না, টেস্ট পেপার একটা অঙ্ক না, এরকম রিলেটেড হাজারটা অঙ্ক আছে। একটু একটা অঙ্ক রিলেটেড আরো যে 3-4টা অঙ্ক পাওয়া যায় সেগুলো প্র্যাকটিস করতে হবে। জাস্ট আমাদের এই ক্লাসগুলো করলে যে তুমি 2টা ক্লাস করে তুমি একদম জাহাজ হয়ে যাবা, তোমাদের চ্যাপ্টার 2 এর জাহাজ হয়ে, ব্যাপারটা কিন্তু এরকম না। 2টা ক্লাসে তোমাকে ওই জাহাজ চালানোর জন্য তোমার যে হেল্প দরকার সেটা দেওয়ার জন্য ক্লাসটা। বাট তুমি অ্যাকচুয়ালি যদি ভালো আউটপুট নিয়ে আসতে চাও, এই যা যা বললাম সেটাকে অ্যাপ্লাই করতে হবে, বাসায় বসে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে শুধু দেখে দেখে কিন্তু ভালো আউটপুট আসবে না। তো আশা করছি সবাই কথাগুলো শুনবা, তাহলে একটা ভালো ফলাফল আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। জি ভাই, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই।